ওয়েবিনারটা স্টার্ট করতেছি। আচ্ছা, সো আমি স্ক্রিন শেয়ার করে দিছি, আমার ফুল স্ক্রিনে আমি শেয়ার করার চেষ্টা করতেছি আর কি। আমি টোটাল সিস্টেমের ভিতরে যে স্লাইডগুলোতে যাব বা যেগুলো দেখাবো সেগুলো মোটামুটি উম, কারো যদি কোনো কিছু দেখতে সমস্যা হয় বা কোথাও বুঝতে সমস্যা হয় তাহলে অবশ্যই আমাকে সাথে সাথে জানাবেন প্লিজ। তো আমি সেইটা ইনস্ট্যান্ট সলভ করব। তো আমাদের আজকের এই ওয়েবিনার বলেন বা নলেজ শেয়ারিং সেশন বলেন, এখানে খুব ইন্টারেস্টিং একটা ব্যাপার যেটা সেটা হচ্ছে যে এখানে উপস্থিত আপনারা যারা আছেন তারা সবাই হচ্ছে মোস্ট অফ দেম আর অলরেডি প্রফেশনাল। হ্যাঁ, আপনার প্রফেশনাল এসকিউ ইঞ্জিনিয়ার্স। সো অ্যাজ আ ফেলো ইঞ্জিনিয়ার আপনাদের সবাইকে অনেক ওয়েলকাম, এবং আমি আসলে অনেক সৌভাগ্যবান বোধ করতেছি আপনাদের সামনে আমি আমার একটা নলেজ শেয়ার করার সুযোগ পাওয়ার জন্য আর কি। আহ, তো আমি আমি পার্সোনাল লাইফে আমি একজন এসকিউ ইঞ্জিনিয়ার, পাশাপাশি হচ্ছে ফাউন্ডেশন লেভেল ট্রেইনার বলতে পারেন, ট্রেইনার অথবা ইনস্ট্রাক্টর। বাট আজকের সেশনটা আমি কোনো ধরনের ট্রেনিং সেশন বা ইনস্ট্রাকশন সেশন টাইপের সাজাইছি এরকম না বিষয়টা। ইটস মোর লাইক নলেজ শেয়ারিং সেশন। আপনারা অলরেডি প্রফেশনাল যারা আছেন আপনারা জানেন এই সমস্ত সেশনগুলো কিরকম হয়। তো অ্যাকচুয়ালি এই সেশনগুলোতে যেটা আমরা চেষ্টা করবো সেটা হচ্ছে যে আমার যেই নলেজগুলা আমি যেটা ধরেন এই আইএসটিকিউবি সার্টিফিকেশনটা অ্যাচিভ করার সময় আমি যে নলেজগুলা গ্যাদার করেছিলাম, বিশেষ করে আমি যেহেতু একজন ইনস্ট্রাক্টর, তো সেই হিসাবে আমি কোনো কিছু স্টাডি করার সময় আমি একটু বেশি অ্যানালাইসিস করার চেষ্টা করি, যেটা পরবর্তীতে আমি অন্যদের কাছে শেয়ার করতে পারি আরো ভালোভাবে। তো সেই অ্যানালাইসিসের অ্যাঙ্গেল থেকে বা আমার যেই প্রিপারেশনটা আমি যেভাবে নিয়েছিলাম, যেই ধরনের রিসোর্স গুলো নিয়ে আমি হেল্প পাইছিলাম, বা টোটাল আমার যে সাকসেস, আমি যদি এটাকে একটা সাকসেস বলি, একটা মাইলস্টোন সাকসেস বলি, তো সেই জিনিসটা আমি কিভাবে অ্যাচিভ করছিলাম সেই জিনিসটাই আসলে আপনাদের সাথে আমি শেয়ার করব। তো যেহেতু এটা আসলে খুব ফর্মাল কোনো ট্রেনিং সেশন না, খুবই ইনফর্মাল একটা ব্যাপার, আপনারা আমরা সবাই ইন্ডাস্ট্রির সবাই এস্টাবলিশড, এবং আমি জানি যে আইএসটিকিউবি সার্টিফিকেশন ফাউন্ডেশন লেভেল যদিও আহ, আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে দেখা যায় যে এই সার্টিফিকেশনটা সাধারণত আমরা প্রফেশনালরা অ্যাচিভ করার চেষ্টা করি আফটার সার্টেন টাইম অফ এক্সপিরিয়েন্স, লাইক আমাদের 2-3 বছর বা 4 বছর আমাদের ইন্ডাস্ট্রিতে যখন কাজ হয়ে যায়, কাজ করা হয়ে যায়, তখন একটা রিকগনিশন আমাদের প্রয়োজন হয়। হ্যাঁ, যে আমাদের একটা ফাউন্ডেশন লেভেল সার্টিফিকেশন দরকার। তো সেই সময় আমরা হচ্ছে যে ইন্টারন্যাশনাল সার্টিফিকেশনটার দিকে যাই। সো আমরা অলরেডি এখানে আমি জানি মোস্ট অফ আমরা যারা পার্টিসিপেন্ট আছি সবাই অলরেডি বেশ প্রফেশনাল, সো আমরা জানি সার্টিফিকেশনটা কি 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 কাজে লাগে। তো আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে এখনো পর্যন্ত জুনিয়র বা ফ্রেশারদের জন্য এই সার্টিফিকেটটা খুব বেশি ভ্যালু প্রোভাইড করে না। লাইক আমি কিছুদিন আগে আমাদের একটা সেশন আমরা অ্যারেঞ্জ করছিলাম যেখানে আমাদের আইএসটি কিউবির বোর্ডের চেয়ার একজন আপনার হচ্ছে উম, জোয়েল, আহ, একজন আইএসটি কিউবি বোর্ডের চেয়ারপারসন, উনি আমাদের সাথে, জোয়েল অলিভেরা, উনি আমাদের সিস্টেমে উপস্থিত ছিলেন আর কি। তো ওনার কাছ থেকে আমরা জেনেছিলাম যে বাইরের দেশে যেভাবে আইএসটি কিউবিকে একটা ম্যান্ডেটরি সিস্টেম হিসেবে দেখা হয়, বাংলাদেশে এখনো পর্যন্ত সেভাবে দেখা হয় না, কারণ বাংলাদেশের ইকোসিস্টেমটা অ্যাকচুয়ালি কাজ করে হচ্ছে যে কাইন্ড অফ আমরা মিক্স বা হাইব্রিড স্কিল নিয়ে আমরা কাজ করি। সাধারণত দেখা যায় যে আমরা ফাউন্ডেশন বা ম্যানুয়াল লেভেল, একটা লেভেল পর্যন্ত যাওয়ার আগেই আমরা আরো অনেক ধরনের রেসপন্সিবিলিটি আমাদেরকে নিয়ে নিতে হয়, যেমন এপিআই টেস্টিং, অটোমেশন, বা হচ্ছে যে আপনার নন ফাংশনাল সিকিউরিটি ইত্যাদি ইত্যাদি সবকিছু আমাদের একটা কম্বাইন, একটা হাইব্রিড সিস্টেমের ভিতর দিয়ে আমরা যাই। বাট বাইরের দেশে অ্যাকচুয়ালি যেটা হয় যে ধরুন ম্যানুয়াল টেস্টিংটাকে খুব ভালো মতো এটার স্ট্র্যাটেজি বা এটার ম্যানেজমেন্ট এই সমস্ত জিনিসকে শেখার পরে তারপরে এক একটা করে ধাপে আসলে আগায়। তো আইএসটিকিউবি সার্টিফিকেশনটা হচ্ছে যে সিটিএফএল, তাই না, সার্টিফিকেশন অফ ফাউন্ডেশন লেভেল। তো এই জিনিসটাতে আসলে হচ্ছে যে এই ম্যানুয়াল টেস্টিং বা টেস্ট ম্যানেজমেন্ট বা কোয়ালিটি ম্যানেজমেন্ট, যে একটা যে পার্থক্য, টেস্টার এবং কোয়ালিটি অ্যাসুরেন্স ইঞ্জিনিয়ার, এই দুটা জিনিসের ভিতরে যে একটা পার্থক্য আছে, হ্যাঁ, এই জিনিসটাকে খুব ভালোভাবে শেখার একটা মানে কি বলবো, একটা রিকগনিশন হিসেবে এই জিনিসটা দেখায় আর কি। তো
আমি এই টোটাল সিস্টেমটার সাথে গো থ্রু করবো। আর এটাকে আপনারা উম, পুরোপুরি ইনফর্মাল ভাবে আপনারা নিতে পারেন। আপনাদের যদি কোনো কোশ্চেন্স থাকে আপনারা হচ্ছে যে মেসেজ বক্সে আপনারা আস্ক করতে পারেন। আপনারা হচ্ছে আনমিউট করে জিজ্ঞেস করতে পারেন। আবার যদি মনে করেন যে সেশনের শেষে আমরা কোশ্চেন আনসার করবো, সেটাও আমরা করতে পারি। কোনোটাতেই কোনো ধরনের কোনো সমস্যা নেই। ঠিক আছে? খুবই ইনফর্মাল ভাবে আপনারা আমার সাথে ইন্টারাক্ট করতে পারেন। আমি জাস্ট আমার স্ট্র্যাটেজি বলেন বা ডিজাইনটা আমি শেয়ার করবো আপনাদের সাথে। যদি এরকম মনে হয় যে না ঠিক আছে, কোশ্চেনটা এখনই করা দরকার, হয়তো আমরা সামনে গেলে এটা ভুলে যাবো, আপনার সাথে সাথে করেন। কোনো হেজিটেশন করার দরকার নেই। আচ্ছা, তো আজকের যেই স্ট্র্যাটেজিটা, আজকের ওয়েবিনার বলেন বা এই যে নলেজ শেয়ারিং সেশন বলেন, এটার যে আমি ডিজাইনটা করছি, এটার ডিজাইনটা হচ্ছে যে এরকম। আচ্ছা, আমার স্লাইড তো দেখতে পাচ্ছেন আপনারা, তাই না? আমি ফুল স্ক্রিনই তো শেয়ার করছি, আশা করতেছি আমার স্লাইড দেখা যাচ্ছে। জি ভাইয়া, ক্লিয়ার দেখা যাচ্ছে সব। ক্লিয়ার। ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ। আমি যেটা বলবো সেটা যদি কোনোভাবে স্ক্রিনের সাথে ম্যাচ না করে আমাকে কাইন্ডলি প্লিজ জানিয়ে দেবেন, আমি সেই অনুযায়ী ইয়া করবো আর কি। তো আজকের ওয়েবিনার বা নলেজ শেয়ারিং সেশনটাকে আমি আসলে পাঁচটা ভাগে, মানে পাঁচটা সেগমেন্টে আমি দেখানোর চেষ্টা করবো আপনাদেরকে। প্রথমটা হচ্ছে সিস্টেমটা, হ্যাঁ, তাদের ইকোসিস্টেম বা অফিসিয়াল ম্যাটেরিয়ালস কিভাবে কি তারা প্রোভাইড করে সেই জিনিসটা নিয়ে আমরা জানবো। আহ, আমরা এসটিকিউবিটা অনেক ইজি করে ফেলছে, অনেক ধরনের মানে সহজ ব্যাপার স্যাপার আছে, লাইক আপনি রিমোটও দিতে পারেন, আবার অফলাইনেও এক্সাম দিতে পারেন। এক্সাম সেন্টার আছে, সেই জায়গাতে আপনি হচ্ছে যে আপনার অ্যাভেলেবল সেন্টারে চুজ করবেন, সেখান থেকে আপনি যেয়ে দিয়ে আসবেন, কোনো সমস্যা নেই। কিন্তু বাংলাদেশে এখনো জিনিসটা একটু জটিল। আমাদের দেশে হচ্ছে অফলাইনে একমাত্র ড্যাফোডিল এই ইনস্টিটিউশন, এনারা হচ্ছে যে আপনার অফলাইন এক্সাম প্রোভাইড করেন। বাট সেটার জন্য ওনারা হচ্ছে যে এক্সট্রা আলাদা চার্জ নেন, এবং দেখা যায় যে আপনার একটা নির্দিষ্ট দিনে নির্দিষ্ট সময়ে এক্সামটা হয়। ঠিক আছে? আপনার জন্য কোনো ফ্লেক্সিবিলিটি নাই। বাট রিমোট এক্সাম, এটা হচ্ছে আপনি তো বুঝতেই পারতেছেন, আপনি একজন গ্লোবাল মেম্বার, আপনি আপনার সুবিধা মতো সময়, সুবিধা মতো জায়গায়, সুবিধা মতো দিনে আপনি একদম ফুল রিল্যাক্স, কোয়াইট অ্যান্ড কাম অবস্থায় আপনি এক্সামটা দিতে পারবেন। আমি পার্সোনালি হচ্ছে যে এই রিমোট এক্সামটা দিছিলাম, যেটা আসলে আমাকে কিভাবে হেল্প করছে সেটাও আমি ওখানে বলবো। তো রিমোট এক্সামটা কিভাবে দিছিলাম, সেটার জন্য কিভাবে রেজিস্ট্রেশন করছিলাম, এবং রিমোট এক্সামে আমাদেরকে আসলে কিভাবে কি কি বিষয়ে সচেতন থাকতে হয়, কি করলে আসলে খুব বেস্ট একটা এক্সপিরিয়েন্স আমরা পাবো, সেটা আমি আপনাদের সাথে শেয়ার করবো। অ্যান্ড ফাইনালি একটা লাইভ ডেমো, যেটা আমি মানে 5 নম্বর সেগমেন্টে যেটা রাখছি, এটা খুবই ইন্টারেস্টিং, সারপ্রাইজিং একটা ব্যাপার। আমরা জানি যে আইএসটিকিউবি এক্সাম সাধারণত আমরা যখন একদম ফাইনাল এক্সামের মোমেন্টে 1 মিনিট আগে, 1 মিনিট আগেও না, এক্সাক্ট টাইমটাতেই হচ্ছে যে আমরা কোশ্চেন পেপারটা দেখতে পারি, আমরা কিভাবে এক্সাম দিই, কোন প্যানেলে। ঠিক আছে? মানে আপনার কি কি বলবো, কোন প্ল্যাটফর্মে এক্সামটা হয়, কিরকম এক্সামটা হয়, হ্যাঁ, এই জিনিসটা আমরা এক্সাম শুরু হওয়ার আগ পর্যন্ত আমরা দেখতে পারি না। বাট লাকিলি আমি এটার একটা, আমার কাছে একটা ভার্সন আছে। কিভাবে কি আছে সেটা আমি যখন ওখানে যাব তখন আপনাদেরকে আমি বলবো। ঠিক আছে? আমি আপনাদেরকে একটা রিয়েল এক্সামের ডেমো আপনাদেরকে আমি দেখাবো। সেখানে আসলে কিভাবে ধরেন এক্সামের ক্ষেত্রে একটা ব্যাপার আছে যে আপনি যখন এক্সামটা দিবেন, সেখানে ওখানে যেই প্ল্যাটফর্মটার ভিতরে কিছু টুলস আছে, হ্যাঁ, সেই জিনিসগুলোকে বেস্ট ইউজ করা যায় কিভাবে, এইগুলো আমি দেখাই দেবো লাইভ এক্সামটাতে, লাইভ ডেমো একদম লাস্টে। সো দিস ইজ দ্য সারপ্রাইজ। আপনারা যাতে টোটাল ওয়েবিনারটাতে শেষ পর্যন্ত থাকেন এই জন্য আমি এটাকে একদম শেষ পর্যন্ত, মানে একদম শেষেই দেখাবো আর কি। ঠিক আছে? সো প্রথমে যেটা, যে বাংলাদেশের কনটেক্সটে এটার প্রফেশনাল ভ্যালুটা কি, এটা যদি আমি খুব ছোট করে বলি, সেটা হচ্ছে যে বাংলাদেশে এখনো পর্যন্ত এটা খুবই নাইস টু হ্যাভ একটা সার্টিফিকেশন, ম্যান্ডেটরি কোনো কিছু না। জুনিয়র বা ফ্রেশার বা অনেক ক্ষেত্রে মিড লেভেলের পর্যায়ে পর্যন্ত এই সার্টিফিকেশনের কোনো দরকার নাই। বরং প্রফেশনালদের মানে বা যারা হচ্ছে যে ক্যারিয়ার স্টার্ট করতে যাচ্ছেন বা যারা জুনিয়র আছেন, তাদের আসলে ফোকাস করা উচিত বাংলাদেশের কনটেক্সটে আপনার যেই সিস্টেমটা আর কি, যে হাইব্রিড সিস্টেমটা চলে, লাইক আপনি হচ্ছে যে টেস্টিং এর যে ডকুমেন্টেশন, টেস্ট ওয়্যার গুলো আছে, এগুলো না আপনি আরো ইমপ্রুভ করেন। তারপরে হচ্ছে যে আপনার ম্যানুয়াল টেস্টিং এর পাশাপাশি অটোমেশন দেখেন, আপনি এপিআই টেস্টিং দেখেন, হ্যাঁ, এই সমস্ত জিনিসগুলোতে শেখা উচিত। আর হচ্ছে যে আপনার
কাজে লাগে কোন জায়গাগুলোতে? কাজে লাগে হচ্ছে যে আসলে আপনার হচ্ছে এই যেগুলো আপনার সিনিয়র লেভেল বা মানে যেগুলো লার্জ স্কেল টেকনিক্যাল ফার্ম যেগুলো আছে, তারা হচ্ছে যে মোটামুটি আইএসটি কিউবিটাকে নাইস টু হ্যাভ বলতেছে বেশি জায়গাগুলোতে, ঠিক আছে? কেন এটাকে নাইস টু হ্যাভ বলে সেটা আমরা হচ্ছে যে খুব দ্রুতই একটু পরে আমরা দেখতে পাবো। তো জুনিয়রদেরও যে এই সার্টিফিকেশনটা নিলে যে খুব বেশি লস তাও কিন্তু না, এটা দিলে তারা কিন্তু আলাদা একটা ইমপ্রেশন তৈরি করতে পারে। কারণ মানে তখন দেখা যায় কি, যে এক্সামের আগেই আপনাকে যখন তারা ইন্টারভিউয়ের এক্সাম নিবে তার আগেই তারা আপনার সম্পর্কে একটা গুড ইমপ্রেশন তৈরি হয়ে যায়, যে আপনার কাছ থেকে এই ধরনের কোশ্চেন গুলা তারা আর করবে না। কারণ তারা অলরেডি জানে যে আপনি এগুলো পারেন, এবং এটার উপর আপনার একটা সার্টিফিকেশনও আছে। আর সিনিয়রদের ক্ষেত্রেও যদি এই সার্টিফিকেশনটা দেখানো হয় বা বড় বড় কোম্পানিগুলোতে, তখন দেখা যায় যে আইএসটিকিউ সার্টিফিকেশন থাকলে তারা হচ্ছে যে বুঝতে পারে যে না ঠিক আছে, ফাউন্ডেশন না, আপনার একটা স্ট্রং একটা আপনার কি বলা যেতে পারে দক্ষতা আছে, যেটা আপনি হচ্ছে কাজে লাগাতে পারবেন বিভিন্ন জায়গাগুলোতে, ঠিক আছে? আহ, আমাদের যদিও এখন ইন্ডাস্ট্রি অলরেডি অনেক বেশি ইভলভ করতেছে খুব দ্রুত, আর হচ্ছে যে আপনার ম্যানুয়াল টেস্টারদের থেকে, হাইব্রিড টেস্টারদের থেকে ম্যানুয়াল টেস্টারদেরও গুরুত্ব বাড়তেছে ধীরে ধীরে। আর হচ্ছে যে আপনার কি বলে, আস্তে আস্তে দেখা যাচ্ছে যে সব কোম্পানিতেই হচ্ছে আইএসটিকিউবি সার্টিফিকেশনটাকে তারা প্রেফার করতেছে, যার কারণে দেখা যায় বড় কোম্পানিগুলো অলরেডি তারা কি করে, তারা হচ্ছে যে সার্টিফিকেশনের জন্য এমপ্লয়ীদেরকে একটা কম্পেনসেশন দেয়, একটা সুবিধা দেয়, যে আপনি সার্টিফিকেশনটা নিতে পারলে আপনাকে হচ্ছে যে আমরা পে করে দিব। সেই জিনিসগুলো আসলে কেন লাগে সেটা আমরা হচ্ছে যখন সার্টিফিকেশনটা দেখবো তখনই বুঝতে পারবো। ইন্টারন্যাশনালের ক্ষেত্রে এটা আসলে আর বলার কিছু নেই। আপনারা যারা হচ্ছে ইন্টারন্যাশনাল মার্কেট ঘাটাঘাটি করেন বা রিমোট গুলাকে আপনারা যারা ঘাটাঘাটি করতেছেন বা দেখতেছেন, তারা আপনারা অলরেডি জানেন বাইরের দেশে আসলে আইএসটিকিউবি সার্টিফিকেশনটাকে অনেক জায়গায়, বেশিরভাগ জায়গাতে ম্যান্ডেটরি হিসেবেই দেখে। তারা অ্যাটলিস্ট আপনার কাছ থেকে চায় যে আপনি হাইব্রিড স্কিল আপনার আছে, অটোমেশন, এপিআই, এভরিথিং, আপনি সিআইসিডি, ঠিক আছে, আপনি এই সমস্ত জিনিস পারেন, ইটস ভেরি গুড। বাট আপনি যে ম্যানুয়ালটাতে যে পারেন এটা আপনি কমপ্লিটলি পারেন, ঠিক আছে, এটাতে যে আপনার যে স্ট্র্যাটেজি গুলো আছে, যেই ফ্রেমওয়ার্কস গুলো আছে, এই জিনিসগুলোতে আপনার দক্ষতা ঠিক মতো আছে, ঠিক আছে, এই জিনিসটা যে তারা জানতে চায়, যার কারণে হচ্ছে ইন্টারন্যাশনাল বা রিমোট জবগুলোর ক্ষেত্রে ইটস আ ভেরি ম্যান্ডেটরি থিং। সো এখন আমরা হচ্ছে যে যেটা করব এই পর্যায়ে, আমরা হচ্ছে যে অফিসিয়াল যে ইকোসিস্টেমটা আছে আইএসটিকিউবি সার্টিফিকেশন, সেটা আমরা একটু যে দেখে আসি। আমরা অফিসিয়াল পোর্টাল, কোর ফাইলস অ্যান্ড রুলস অ্যান্ড স্ট্রাকচার গুলো দেখে আসবো। স্লাইডটাকে আমি বানাইছি হচ্ছে যে আজকের ওয়েবিনার বা নলেজ শেয়ারিং সেশনটাতে আমার একটা নিজেকে নিজের ফ্লোটা ঠিক রাখার জন্য বা নিজের গাইড করার জন্য আর কি, ঠিক আছে, ধাপে ধাপে আমি যেন সবগুলো কোনো কিছু মিস না করি, সবগুলো দেখাতে পারি, এই জন্য আমি এটাকে বানাইছি। বাট আমি ম্যাক্সিমাম টাইম আমি মানে স্লাইডের বাইরেই থাকবো, ঠিক আছে, আমি হচ্ছে লাইভ স্ক্রিন আপনাদের সাথে শেয়ার করবো। তো এই জায়গাটাতে ইম্পর্টেন্ট, আমি যখন অন্য একটা সাইট বা অন্য কোনো ট্যাব দেখাবো, আপনারা যদি দেখতে না পারেন এটা আমাকে জানাবেন আর কি, ঠিক আছে? আমি কিন্তু স্লাইডে থাকতেছি না এখন। সো দ্য জার্নি উইল স্টার্ট ফ্রম হেয়ার, ঠিক আছে, আইএসটি কিউবের অফিসিয়াল ওয়েবসাইট, যে ওয়েবসাইটটা খুবই কমপ্লিট একটা ওয়েবসাইট আমরা দেখতে পাচ্ছি। এই ওয়েবসাইটে অনেকগুলো সার্টিফিকেশন, ট্রেনিং, এক্সারসাইজ ইত্যাদি ইত্যাদি বিষয়গুলো আছে, ঠিক আছে। তার ভিতর আমাদের টার্গেট হচ্ছে সার্টিফিকেশন, সার্টিফাইড টেস্টার ফাউন্ডেশন লেভেল, সিটিএফএল ভার্সন 4.0। ভার্সন 4.0 হচ্ছে 2018 বা 19 থেকে শুরু হয়েছে আর কি, 2019 বা তারও পরে 21 মেবি। ভার্সন 4.0 2023, সিটিএফএল ভার্সন 4.0 2023-এ হয়েছে, আর 2024-এর 9-এ মানে সেপ্টেম্বর মাসে হচ্ছে 4.0.1 স্টার্ট হয়েছে, ঠিক আছে। আমরা এখন 4.0.1-এ আছি, আমি এক্সাম দিচ্ছি হচ্ছে 4.0.1-এ, এই এই নভেম্বরে যেটা দিয়ে দিচ্ছি আর কি। তো তাদের সাইটে হচ্ছে ভার্সন 4.0 দিয়ে দিছে, তারপরের পয়েন্টগুলো তারা দেয় না আর কি। তো এই জায়গা থেকে হচ্ছে যে আমাদের সবকিছুর শুরু, ঠিক আছে। আমরা যারা আইএসটিকিউবি সার্টিফিকেশন সম্পর্কে জানি তারা আমরা এখান থেকেই জানছি, এবং যারা জানি না তারা আসলে এই জায়গাটা থেকে তাদের এক্সপ্লোরটা শুরু করতে হবে। ইটস দ্য অফিসিয়াল ওয়েবসাইট, ইটস আ ভেরি কমপ্লিট ওয়েবসাইট। এই জায়গা থেকে আপনার এক্সাম প্রোভাইডার, ট্রেনিং প্রোভাইডার, এই সমস্ত কিছু আপনারা পেয়ে যাবেন। বাইরের দেশগুলোতে যেটা হয়, এখান থেকে এক্সাম প্রোভাইডার, ট্রেনিং প্রোভাইডার তারা এখান থেকে সার্চ করতে পারে, তাদের জন্য ফ্যাসিলিটি গুলো আছে। বাট বাংলাদেশে তো বললাম আমাদের শুধু অফলাইনে হচ্ছে ড্যাফোডিলি এখন পর্যন্ত অ্যাভেলেবল আছে, যেখানে হচ্ছে যে আমাদের যে প্রাইস আছে সাইটের ওয়েবসাইটের যে প্রাইস, তার থেকে আমাদেরকে এক্সট্রা পে করতে হয় এবং নির্দিষ্ট সময়ে যে এক্সামটা দিতে হয়। বাট আপনি যদি অনলাইন এবং গ্লোবাল হয়ে থাকেন আপনার এগুলো প্যারা নিতে হবে না। এই জায়গাতে কন্টেন্ট যেটা আছে, কন্টেন্ট হচ্ছে যে আমাদের এই সার্টিফিকেশন এক্সামটা এই 6টা চ্যাপ্টার বা 6টা টপিকের উপরে হয়। 1 2 3 4 5, হ্যাঁ, 6টা টপিকের উপরে বা 6টা চ্যাপ্টার হিসেবে আপনার ধরতে পারেন, সিলেবাসে এগুলো চ্যাপ্টার আকারে দেওয়া আছে।
এই টপিকের সাব টপিক হচ্ছে নিচে ব্লু কালারে দেওয়া আছে, ঠিক আছে? দেখেন, আমরা যারা হচ্ছে যে অলরেডি প্রফেশনাল আছি, আমরা এই সিস্টেমে বা ইন্ডাস্ট্রিতে অলরেডি আমরা কাজ করতেছি, আমাদের কাছে এগুলো কিন্তু খুবই কমন জিনিস, ঠিক আছে? আমরা এগুলো জানি বিষয়গুলো। হ্যাঁ, যেমন এই যে আমাদের ফার্স্ট চ্যাপ্টার কি, ফাউন্ডেশন ফান্ডামেন্টাল অফ টেস্টিং, হোয়াট ইজ টেস্টিং, হোয়াই টেস্টিং নেসেসারি, টেস্টিং প্রিন্সিপালস, অ্যাক্টিভিটিস, স্কিলস, ঠিক আছে? সেকেন্ডে হচ্ছে যে টেস্টিং থ্রু আউট দ্য সফটওয়্যার ডেভেলপমেন্ট লাইফ সাইকেল, তাই না? আমরা এসডিএলসি জানি, আমরা এসটিএলসি জানি, বাগ লাইফ সাইকেল, বাগ ম্যানেজমেন্ট ইত্যাদি ইত্যাদি জানি, মেনটেনেন্স জানি। তারপর আছে কি স্ট্যাটিক টেস্টিং। স্ট্যাটিক টেস্টিং এর ভিতরে হচ্ছে যে আমরা অলরেডি জানি যেগুলো হচ্ছে যে আমাদের ধরেন কোড রিভিউ বা হচ্ছে যে যেগুলো হচ্ছে ডকুমেন্ট রিভিউ, ডকুমেন্টেশনের যে টেস্টিং গুলো হয় সেগুলো স্ট্যাটিক টেস্টিং এর ভিতরে যায়। তারপরে 4 নম্বরে আছে হচ্ছে টেস্ট অ্যানালাইসিস এন্ড ডিজাইন, যেটার ভিতরে হচ্ছে টেস্ট টেকনিক ওভারভিউ। এটা আসলে আমরা হচ্ছে যে কি বলে ডাইনামিক টেস্টিং এর ভিতরে যায় আর কি। তার ভিতরে ব্ল্যাক বক্স টেস্টিং আমরা সবসময় এটাই করি। ব্ল্যাক বক্স টেস্টিং, তো তার ভিতরে টেস্টিং এর যে টেকনিক গুলো আছে, বাউন্ডারি ভ্যালু অ্যানালাইসিস, ইকুইভ্যালেন্ট পার্টিশনিং, হোয়াইট বক্স টেস্টিং এ আমাদের একটু ইউজুয়ালি এই জিনিসটা আমাদের প্রয়োজন হয় না, কোড রিভিউ বা হচ্ছে যে ইউনিট টেস্টিং। তারপরও এটা সম্পর্কে আমাদের জানা থাকা লাগে, যেটুকু জানা থাকা লাগে সেই জিনিসটুকু এখানে দেওয়া আছে। এরপর আছে এক্সপিরিয়েন্স বেস টেস্টিং, কোলাবোরেটিভ টেস্টিং। চ্যাপ্টার 5-এ আছে ম্যানেজমেন্ট, টেস্ট ম্যানেজমেন্ট বা কোয়ালিটি ম্যানেজমেন্টের যে বিষয়গুলো আছে, যেখানে টেস্ট প্ল্যানিং আছে, এস্টিমেশন আছে, মনিটরিং আছে, ডিফেক্ট ম্যানেজমেন্ট আছে, অ্যান্ড ফাইনালি টেস্টিং টুলস, কিছু টুলসের সম্পর্কে তারা আইডিয়া, এটা সংজ্ঞা টাইপের আর কি, ঠিক আছে? কি কি ধরনের টুল আমরা ইউজ করি, কেন ইউজ করি, এই টাইপের খুবই ছোট একটা চ্যাপ্টার। আমরা আরো ডিটেল সামনে দেখবো। তো টুলস অ্যান্ড সাপোর্ট, বেনিফিটস অ্যান্ড রিস্ক অফ দ্য অটোমেশন। অটোমেশনের কিছু শেখা লাগবে না, তাদের অটোমেশনের জন্য আলাদা একটা সার্টিফিকেশন আছে, এখানে জাস্ট ইন্ট্রোডিউস করা হয়েছে। সো এই 6টা চ্যাপ্টারের উপরে আসলে আইএসটি কিউবি সার্টিফিকেশন ফাউন্ডেশন লেভেল, হ্যাঁ, এই এই এক্সামটা আসলে ডিজাইন করা হয়ে থাকে। সো দেখেন, আমরা যারা অলরেডি ইন্ডাস্ট্রিতে 3-4 বছর কাজ করে ফেলছি, আমাদের কাছে এগুলো কিন্তু খুবই নোন টার্মস, ঠিক আছে? আমরা এগুলো সম্পর্কে সবাই খুব ভালো মতো জানি। এক্সামের এখানে হচ্ছে বিজনেস আউটকামস যেটা আছে, বিজনেস আউটকামস থেকে আমরা ওই উপরে যে 6টা চ্যাপ্টারে যে কন্টেন্ট বা সাব কন্টেন্ট গুলো আমরা দেখলাম, এইগুলারই কিন্তু দেওয়া আছে যে মানে ওইগুলা জানলে আপনি কি পারবেন। লাইক হোয়াট টেস্টিং ইজ অ্যান্ড হোয়াই ইট ইজ বেনিফিশিয়াল, টেস্ট অ্যাপ্রোচেস, ইফেক্টিভনেস এন্ড ইফিসিয়েন্সি অফ টেস্টিং, টেস্ট ম্যানেজমেন্ট, কমিউনিকেশনস, ক্রস ফাংশনাল টিমস, বেনিফিট রিলেটেড টু টেস্ট অটোমেশন, এসেনশিয়াল স্কিলস, এক্সেট্রাস এক্সেট্রাস। তো আমি আপনাদেরকে যেটা বলতেছিলাম যে বাইরের দেশগুলোতে কেন এটাকে ম্যান্ডেটরি ধরে, তারা অ্যাটলিস্ট আশা করে যে এই সার্টিফিকেশনটা কমপ্লিট করার মানে এইগুলা নিয়ে আপনারা আর তাদের গুতানোর কিছু নাই। আপনি এই জিনিসগুলোতে আসলে অলরেডি মাস্টার, আপনি অলরেডি একটা সার্টিফিকেশন হয়ে গেছে, আপনি এগুলো সবকিছু জানেন। বিষয়টা অনেকটা এরকম, আমরা এইগুলো আমাদের ইন্ডাস্ট্রিতে বাংলাদেশের পার্সপেক্টিভ থেকে যেটা বলতে পারি যে আমরা হচ্ছে দেখা যায় কি কাজ করতে করতে এই জিনিসগুলো শিখি অ্যাকচুয়ালি। হ্যাঁ, যে দেখা যাচ্ছে আমরা যখন হচ্ছে জুনিয়র হিসেবে ঢুকছিলাম, তখন আমরা একজন সিনিয়রের আন্ডারে ওনাদের ডিজাইন গুলোকে আমরা সামনের দিকে নিয়ে যেতাম, ইমপ্লিমেন্ট করতাম, টেস্ট করতাম। সাথে আমরা নতুন কোনো কিছু র্যান্ডমলি শিখলে আমাদের সিস্টেমের সাথে আমরা যদি জিনিসটাকে ইন্টিগ্রেট করতে পারতাম, সেটাকে আমরা ইন্টিগ্রেট করতাম। তো এই যে ছোট 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 বিষয়গুলোকে আমরা পাজল আকারে, তো দেখা গেছে কখনো আমরা হয়তো ম্যানেজমেন্টের এক্সপিরিয়েন্সের ভিতর আমরা যাই নাই, আমরা একটা নির্দিষ্ট অর্গানাইজেশনে আছি, বা আমরা হচ্ছে নির্দিষ্ট একটা রোল বা একটা প্রজেক্টের ভিতরে আছি, যে প্রজেক্ট আমাদের কখনোই দেখা যাচ্ছে যে টেস্ট ম্যানেজমেন্ট লাগতেছে না, বা আমাদের হচ্ছে মেনটেনেন্স টেস্টিং বা হচ্ছে যে আমাদের স্ট্যাটিক টেস্টিং প্রয়োজন হচ্ছে না। কিন্তু যদি সার্টিফিকেশনটা থাকে, তার মানে আপনি সবগুলাই কিন্তু টাচ করতেছেন। অন দ্য আদার হ্যান্ড, বাংলাদেশের ইন্ডাস্ট্রিতে এখন কেন হচ্ছে লার্জ স্কেল খুঁজতেছে, লার্জ স্কেল কোম্পানিগুলো খুঁজতেছে যে যেন আপনি এমপ্লয়িরা সার্টিফিকেশনটা কমপ্লিট করে, কারণ কি আপনি যখন এই জিনিসগুলো জানবেন, সবকিছু জানবেন, ইটস লাইক আপনি না জেনে একটা জিনিস ইমপ্লিমেন্ট করতেছেন, আপনি খুবই ভালো কাজ করতেছেন। আর আপনি যদি জেনে জিনিসটাকে ইমপ্লিমেন্ট করেন, এর মানে হচ্ছে আপনার কিন্তু কন্ট্রিবিউশনের রেশিওটা অনেক বেড়ে যাবে। ঠিক আছে? আপনি হচ্ছে যে কাজগুলোকে আরো সুন্দরভাবে, আরো ইফেক্টিভ অ্যান্ড ইফিশিয়েন্ট ওয়েতে কাজগুলো করতে পারবেন। সো এই কারণে হচ্ছে যে এই জিনিসটার গুরুত্বটা আসলে দেয় সব জায়গাতেই, এবং বাংলাদেশেও দিনে দিনে এই জিনিসটার গুরুত্বটা বাড়তেছে, এবং ইটস গ্লোবালি রিকগনাইজড। সো এই সার্টিফিকেশনটা থাকা মানে এই সমস্ত জিনিস আপনি অনেক ভালো পারেন। So কিভাবে ভালো পারেন সেটা আমরা আর একটু পরে দেখবো। তো এই ওয়েবসাইটটাতে এক্সাম স্ট্রাকচার দেওয়া আছে। নাম্বার অফ কোশ্চেন ইজ 40, পাশ করবেন 26-এ, টোটাল পয়েন্ট 40, 40টা প্রশ্নের 40টা নাম্বার। এক্সাম লেন্থ হচ্ছে 60 মিনিট, 1 ঘন্টা। নন নেটিভ আমরা যেরকম বাঙালি, আমরা হচ্ছে যে 25% এক্সট্রা টাইম পাবো। কিভাবে নিব সেটা আমি দেখাবো আপনাদেরকে। অর্থাৎ আমরা হচ্ছে যে 75 মিনিট সময় পাই, এর ভিতরে আমাদের 40টা আনসার করতে হয়।
এখানে আমরা যে ম্যাটেরিয়ালস দেখতে পাচ্ছি, ডাউনলোড ম্যাটেরিয়ালস, এখানে খুবই ইন্টারেস্টিং এবং খুবই ইম্পর্টেন্ট কিছু ম্যাটেরিয়ালস আছে। আপনারা যারা এখনো আইএসটিকিউবি সার্টিফিকেশন সম্পর্কে ক্লিয়ার ধারণা রাখেন না, আমি যেটা শুরুতে বলছি যে এই ওয়েবসাইটের এই পেজটা থেকে আপনাদের জার্নি আপনারা শুরু করবেন। এই জায়গাটা ভালো মতো পড়ার পর এই ম্যাটেরিয়ালস গুলাতে আপনারা গো থ্রু করবেন। আমি শেষের থেকে আসি। জেনারেল ফাইলস যেগুলো আছে, রিলিজ নোট বা অ্যাক্রিডিটেশন গাইডলাইন, এটা আমাদের খুব বেশি জরুরি না। এটাতে আসলে মানে কি বলবো, ফর্মাল ডকুমেন্টেশন, তাদের একটা যেহেতু প্রফেশনাল প্ল্যাটফর্ম, ফর্মাল ডকুমেন্টেশন গুলো, চেজ লগ এগুলো রাখছে, নেসেসারি ফর আস বা এক্সাম পার্টিসিপেন্টস। এক্সাম স্ট্রাকচার অ্যান্ড রুলস, এটা ভেরি ইম্পর্ট্যান্ট একটা থিং। আমরা যদি প্রথমটা দেখি, আইএসটিকিউবি এক্সাম স্ট্রাকচার অ্যান্ড রুলস, এইটার ভিতরে আমরা কি দেখতে পারবো, এখানে আমাদের কি কি আছে দেখি। আচ্ছা, এখানেও জাস্ট হচ্ছে পাসিং স্কোর গুলাই আছে, স্ট্রাকচার গুলো আছে, যেটা আমি আপনাদেরকে বলতেছি এবং সামনে আরো বলবো যে মানে কতগুলো কোশ্চেন আছে, কতগুলো দেয়া লাগবে, এই সমস্ত বিষয়গুলো আরেকটু ডিটেল ভাবে দিয়ে রাখছে। তো 40-এর ভিতর 26 পাওয়া মানে 65% মার্কস পেলে আপনার হয়ে যাচ্ছে। এখানে কিছু কে লেভেল বলে একটা ব্যাপার আছে, কে লেভেল, যেটা আমরা একটু সামনের দিকে জানতে পারবো। তো কে লেভেল গুলো সম্পর্কে এখানে একটু ধারণা দেওয়ার চেষ্টা করছে। তারা একটা ধারণা নিছে 40টা প্রশ্নের ভিতরে কতগুলো করে করে আসে, সেটা আমি দেখাচ্ছি আপনাদেরকে। কোন কে লেভেল, কে লেভেলটাই বা আসলে কি, সেই জিনিসটা দেখা দিব। তো তারা ধরে নিচ্ছে 1 মিনিটে আপনি কে 1 শেষ করতে পারবেন, কে 2 হচ্ছে 1 থেকে 2 মিনিটের ভিতরে শেষ করতে পারবেন, কে 3-র জন্য 3 মিনিট লাগবে, কে 4 আমাদের ফাউন্ডেশন লেভেলের জন্য প্রয়োজন হয় না। সো এইরকম করে ধারণা করে তারা 40টা প্রশ্নের জন্য 60 মিনিট বরাদ্দ করে আর কি, ঠিক আছে। সো এই গেল আমাদের এই ডকুমেন্টটা, এটাও খুব বেশি দরকার নাই। এক্সাম স্ট্রাকচার অ্যান্ড রুলস টেবিল, এটা একটা জরুরি ডকুমেন্ট। এই ডকুমেন্টের ভিতরে আমরা যেটা দেখতে পারবো, হ্যাঁ এটা একটা ইম্পর্ট্যান্ট জায়গা। এখানে সবগুলো সার্টিফিকেশনের ডিটেলস দেওয়া আছে। আমরা প্রথমে হচ্ছে যে আমাদের সিটিএফএল, সার্টিফাইড টেস্টার ফাউন্ডেশন লেভেল ভার্সন 4, এটা আমাদের জন্য জরুরি। দেখেন, কে লেভেল বলতে বোঝাচ্ছে এটা হচ্ছে যে নলেজ লেভেল। আমাদের সিলেবাসটাকে আমরা গো থ্রু করলে আপনারা আরো দেখতে পারবেন 3 ধরনের কোশ্চেন এখানে আসে। একটা হচ্ছে যে সরাসরি মুখস্থ বিদ্যা, ডেফিনেশন টাইপের জিনিসগুলো আপনার কাছে আস্ক করা হবে, সেরকম প্রশ্ন থাকবে 8টা, ঠিক আছে। এটাকে আমরা সাধারণত ধরে নিই যে এগুলাতে আমাদের মিস হবে না, যেহেতু আমরা অলরেডি এক্সপিরিয়েন্সড, আমরা 2-3 বছর ধরে কাজ করতেছি, তার কম বেশি আমরা এরকম কাজ করতেছি ইন্ডাস্ট্রিতে। এই টার্মস টার্মিনোলজিস গুলো আমাদের পরিচিত। So একবার একটু পড়লেই সিনোনিম অ্যান্টোনিম গুলো ধরে নিলে আমরা এটা পেরে যাই। এই 8 মার্কটা আমাদের একটা কনফার্ম থাকে, ঠিক আছে। এরপরে হচ্ছে কে 2 লেভেল, হচ্ছে 24টা প্রশ্ন থাকে। কে 2 লেভেল হচ্ছে যে এটা হচ্ছে যে কি বলা যেতে পারে, এটা হচ্ছে যে একটু অ্যানালিটিক্যাল আর কি, ঠিক আছে। যে জায়গাগুলোতে আপনার 2-3টা অপশন থেকে মিলে একটা আনসার করতে হয়, আমরা সামনে আর একটু ডিটেল দেখবো আর কি। এই প্রশ্ন থেকে 24টা, এটা একটু ট্রিকি। দেখা যাচ্ছে 2-3টা বিষয়ের উপর কম্বিনেশন করে, বা আপনি একটা বিষয় থেকে কি বুঝলেন, হ্যাঁ সেটা রিফ্লেকশনটা তারা এখানে দেখে। এগুলো হচ্ছে যে আপনার 24টা থাকে। প্রত্যেকটা ইন্টারেস্টিং ব্যাপার কি, প্রত্যেকটাই কিন্তু নাম্বার সমান, অর্থাৎ সবগুলোতে আপনি 1 মার্ক করেই পাবেন, ঠিক আছে। তো এখানে থেকে 24টা প্রশ্ন আর উপরে গেল কয়টা, কে 1-এ 8টা, এন্ড ফাইনালি কে 3, দ্য মোস্ট সিরিয়াস আইটেম, যেটা হচ্ছে যে 8টা প্রশ্ন থাকে, ঠিক আছে। এই 8টা প্রশ্ন, এটা তো 8 মার্ক, সো এই মিলায় হচ্ছে 40 মার্কের 40টা প্রশ্ন থাকে। সো এখান থেকে আপনার এবং কে 3 হচ্ছে যে অ্যাপ্লিকেবল, অর্থাৎ এখানে হচ্ছে যে আমরা সৃজনশীলের মতোই দেখতে পারবো আর কি। প্রথমটা হচ্ছে জ্ঞানমূলক, 2 নম্বরে 24টা প্রশ্ন থাকে অনুধাবনমূলক, আর 4 নম্বরে মানে কে 3 8টা থাকে হচ্ছে যে অনুধাবনমূলকের পরে কি আমার নামটা মনে নেই আর কি, মেবি জ্ঞানমূলক, অনুধাবনমূলক, আরেকটা কি যেন প্রয়োগমূলক। অ্যাপ্লাইড। জি জি, প্রয়োগমূলক। প্রয়োগমূলক, এক্স্যাক্টলি প্রয়োগমূলক। সো দেখা যায় একটা ম্যাথমেটিক্যাল ব্যাপার, কিছু একটা ইকুয়েশন থাকে। সো এই জিনিসটাকে আমাদেরকে ওই সিনারিওটার উপরে আমাদের জ্ঞানটাকে প্রয়োগ করে আনসারটা বের করে নিয়ে আসতে হয়। আমি ডিটেলস আপনাদেরকে সামনে দেখাবো আর কি, যখন কোশ্চেন গুলো অ্যানালাইসিস করবো। সেখান থেকে খুব ইন্টারেস্টিং একটা ব্যাপার আমাদের দেখার আছে, যেটা হচ্ছে যে এই যে 40টা প্রশ্ন, এবং আমাদের পাশ করার জন্য 26 দরকার, এবং প্রত্যেকটা প্রশ্নের মার্ক সমান, সেই হিসাবে আমরা এখান থেকে একটা মানে আমাদের নিজেদের প্ল্যানিং করতে পারি আমরা, ঠিক আছে। আমাদের কিন্তু 26-এর বেশি দরকার নাই। এটা আমি আমার স্লাইডে হচ্ছে যে আহ, এর পরের স্লাইডে দেখাইছি, ঠিক আছে। এটার জন্য আমাদের দরকার হচ্ছে শুধু 26 পাশ করার জন্য।
এর বাইরে আপনি যা কিছু পাচ্ছেন এটা কিন্তু আসলে দেখা যাবে যে আমার মতো আপনাকে আলাদা করে হচ্ছে মার্কেটিং করতে হবে, ঠিক আছে? যে হয়তো এরকম দেখা যাবে যে আপনাকে আহ, এই কি বলে, রেজাল্টটা দেখা দিতে হবে যে দেখেন আমি আসলেই হচ্ছে যে 38টা পারছি 40টার ভিতরে, ঠিক আছে? বাট আপনি মানে এই জিনিসটা আপনি আলাদাভাবে না দেখালে সবার সার্টিফিকেশনই হচ্ছে যে সেম, সার্টিফিকেশনে কোথাও আপনি কত মার্ক পাইছেন এই জিনিসটা এখানে বলা থাকবে না। তো এই কারণে আমরা এখানে যে কাজটা করতে পারি যে আমরা যখন পুরো জিনিসটা গো থ্রু করি তখন আমাদের দেখা যায় কি K1 K2 K3 লেভেলের কিছু জিনিস আছে অনেক জটিল, অনেক বেশি সময় লাগে। দেখা গেছে পুরা সিলেবাসের এই 8টা K3 কমপ্লিট করার জন্য আপনার উপরের যে 32 মার্কের এনশিওর করতে যেই পড়াশোনা করা লাগতেছে, 8টা এনশিওর করার জন্য তার থেকে অনেক বেশি করা লাগতেছে পড়াশোনা। ইভেন এর ভিতর 3-4টা টপিক এত কমপ্লেক্স আছে যেটা আপনাকে পুরোপুরি অনুধাবন করে এটাকে পুরো প্রায়োগিক জ্ঞান আপনাকে অর্জন করার জন্য দেখা গেছে যে হিউজ একটা মানে আপনার বড় একটা টাইম বাজেট এখানে বরাদ্দ দেওয়া লাগে। তো সেই কারণে অনেক সময় দেখা যায় যে আমরা কমপ্লেক্স 2-4টা টপিক আমরা বাদ দিয়ে দিতে পারি। আর এই জিনিসগুলো প্রতিটা চ্যাপ্টারের শুরুতেই আমাদের দেওয়া আছে। ওইটা কিভাবে আমরা অ্যানালাইসিস করি এটা আমি আপনাদেরকে একটু পরে দেখাচ্ছি। সো এখানে হচ্ছে আমরা এই যে 40 মার্কের মার্ক ডিস্ট্রিবিউশন দেখলাম। এরপর প্রতিটা চ্যাপ্টারে শুরুতেই দেওয়া আছে কোন চ্যাপ্টার থেকে কয়টা K1 K2 K3 আসবে, ঠিক আছে? এখান থেকে আপনি ডিসিশন নিয়ে ফেলাতে পারবেন, দেখবেন যে চ্যাপ্টার 1 2 এবং 3-তে কোনো K3 লেভেলের কোশ্চেন নাই। তারপর এখান থেকে কয় মার্কের প্রশ্ন আসে সেটাও আপনি দেখে ফেলাতে পারতেছেন, যেমন হচ্ছে চ্যাপ্টার 1 থেকে 8টা প্রশ্ন আসবে, চ্যাপ্টার 4 থেকে 11টা প্রশ্ন আসবে, চ্যাপ্টার 5 থেকে 9টা প্রশ্ন আসবে। সো আপনি আপনার মতো কিন্তু স্ট্র্যাটেজি সাজায় নিতে পারতেছেন। 26 পাওয়ার জন্য আপনার পুরো চ্যাপ্টার পড়া লাগতেছে না, এটা আমি বোঝানোর চেষ্টা করতেছিলাম। কিন্তু এটা কিন্তু একটা ভুল ধারণা। কিরকম ভুল ধারণা? আমি আপনাদেরকে যদি আমার রেজাল্ট শিটটা দেখাই, রেজাল্ট শিটে খুব ইন্টারেস্টিং একটা ঘটনা ঘটছিল। যেটা হচ্ছে আমি এখানে মানে 40-এর ভিতরে 38 পাইছি, আমি 2টা প্রশ্ন মিস করছি, মানে ভুল হয়েছে আর কি, ঠিক আছে? তার ভিতর হচ্ছে যে একটা হচ্ছে FL 1.5.2 আর হচ্ছে 3.2.5, দুইটা দুইটা টপিক, হ্যাঁ। এই দুইটা টপিকে ছিল হচ্ছে আমার জ্ঞানমূলক, জ্ঞানমূলক এবং K1 K2 লেভেলের ছিল। আমি অন্যগুলা পারছি, এটা পারি নাই। কিন্তু আমি ধরেই নিয়েছিলাম যে এই চ্যাপ্টারের এই জিনিসগুলো, চ্যাপ্টার 1-এর 8টা তো এটা তো মানে কি বলা যেতে পারে যে হচ্ছে মাত্র গ্রাজুয়েশন কমপ্লিট করে এসকিউ সেক্টরে আসতেছে সেও পারে জিনিসগুলো, এরকম একটা ফিলিংস তৈরি হয়ে গেছিল। বাট আমি এই জায়গাতেই কিন্তু মিস করছি, কঠিন জায়গাগুলো আমি পাশ করতে পারছি। তো এই জায়গাটাতে আমি একটু লুজ দিয়ে ফেলছিলাম। সিমিলার টু চ্যাপ্টার 3, ছোট একটা চ্যাপ্টার স্ট্যাটিক টেস্টিং, সিম্পল জিনিস আমার লাগবে, আমি এই জিনিসটাতে যা মিস করে ফেলছি। এবং যেটা আমি আপনাদেরকে একটা রেশিও বলছিলাম যে 30% পার্টিসিপেন্টরা এই বিষয়টাতে ফেল করে, তাদের ঘটনাটা এরকম ভাবেই ঘটে। খুব বেশি স্ট্র্যাটেজি সাজাইতে যায় দেখা যায় যে যেগুলো তারা শিওর শট মনে করতেছে সেগুলো তো ভুল করে যায়। কেন ভুল করে এটা আমরা আরেকটু ডিটেলস আমরা সামনে দেখবো আর কি। তো এই গেল হচ্ছে আমাদের মার্ক ডিস্ট্রিবিউশনের সেক্টর, এক্সামের স্ট্রাকচার অ্যান্ড রুলস, এইটুকুই। এখানে আর বেশি কিছু আমাদের এখানে জানার নাই। এরপর এখানে আছে কিছু স্যাম্পল এক্সাম, 4টা এক্সাম এবং তাদের 4টা আনসার সেট, কোশ্চেন সেট, 4টা আনসার সেট। তো কোশ্চেন সেট এবং আনসার সেট এটা খুবই কমপ্লিট একটা জিনিস। এবং সাধারণত কনফিডেন্স দেওয়ার জন্য আমার কাছে যে মনে হয়েছে যে ওয়েবসাইটে এই জিনিসটা দিয়ে রাখছে। হ্যাঁ, আপনি যখন আমার কাছে যেটা মনে হয় যে আপনি এই জিনিসটাতে গো থ্রু করলেন এবং এখানে হচ্ছে যে সিলেবাসটা দেওয়া আছে, ঠিক আছে? এই ওয়েবসাইটের এখানে ম্যাটেরিয়ালসে যে সিলেবাসটা দেওয়া আছে, সিলেবাস হচ্ছে ভার্সন 4.0.1 ফাউন্ডেশন লেভেল সিলেবাস। এই সিলেবাসে সব কমপ্লিট জিনিসগুলো দেওয়া আছে। এই যে আমি যেটা বলতেছিলাম আমার এক্সামে আমি ফেল করছি কোনটাতে, 1.5.2। সো 1.5.2 কোনটা? 1.5.2 হচ্ছে হোল টিম অ্যাপ্রোচ, 22 নম্বর পৃষ্ঠা। হোল টিম অ্যাপ্রোচ এখানে হচ্ছে যে খুব সহজভাবে তারা বলছে যে একটা টিম টিম কোলাবোরেটিভলি কিভাবে একটা সিস্টেমের টেস্টিং সাকসেস করতে পারে, ঠিক আছে? লাইক হচ্ছে যে আপনার অ্যাবিলিটি টু ওয়ার্ক ইফেক্টিভলি ইন এ টিম কনটেক্সট, টু কন্ট্রিবিউট পজিটিভলি, ইত্যাদি ইত্যাদি, খুব সহজ কিছু কথাবার্তা। এটা যে আমি কেন মিস করছি এটা আমি বুঝতেই পারতেছি না, এরকম একটা অবস্থার ভিতর ছেড়ে দিছিল আমাকে। তো এই সিলেবাসটা গো থ্রু করবেন, ঠিক আছে? মানে প্রথমত ওয়েবসাইটটা দেখলেন, এই ওয়েবসাইটের পর আপনার আর বাকি কিছু দেখার কিছু নাই। ওয়েবসাইট সিলেবাসটা 3-4 বার গো থ্রু করেন। এখানে হচ্ছে প্রত্যেকটা খুব সুন্দরভাবে টপিক আকারে দেওয়া আছে। এবং এই যে আমরা যেই এখানে দেখলাম তাই না, এই যে কোন চ্যাপ্টারে কোন কন্টেন্ট, কোন লেভেলের কে লেভেল কত, এবং সেখান থেকে কয়টা কোশ্চেন আসবে সেই জিনিসগুলো এখানে দেওয়া থাকতেছে। সেটা আমাদের এই যে একদম সিলেবাসের শুরুতেও দেওয়া আছে। যে সাপোজ চ্যাপ্টার 1 যদি আমি যাই,
চ্যাপ্টার ওয়ান ফান্ডামেন্টাল অফ টেস্টিং। এটা এটা ধরে রাখছে যে 180 মিনিট লাগবে আপনার এটা পড়তে, এই চ্যাপ্টারটা, ঠিক আছে। এখানে যে কিওয়ার্ডস আছে, এই চ্যাপ্টারে কি কি কিওয়ার্ড নিয়ে তারা কথা বলবে, এবং এখানে হচ্ছে যে লার্নিং অবজেক্টিভ পয়েন্টগুলো দেওয়া আছে, কোনটা কে লেভেল কত সেটা দেওয়া আছে। এরপর আপনি পড়া স্টার্ট করবেন এবং এইটার উপরে এক্সাম হবে, এর বাইরে কোনো কিছু আসবে না। এবং যখন রেজাল্ট আসবে সেখানে আপনার এরা বলে দিবে কোন কে লেভেল থেকে কোশ্চেন আসছে, ঠিক আছে, 4.1 থেকে আসছে, 4.3 থেকে আসছে, পরের দুইটা থেকে আসে নাই, এরকম আর কি। তো এখন এই জিনিসটা আপনার এখান থেকে পড়তে হবে, পরে আপনি দেখবেন, ঠিক আছে। তো এই কে কে লেভেলের এইগুলো কমপ্লিট হয়ে যাবে। এবং এই যে এখানে যে কিওয়ার্ডস গুলো আছে, এক্সাক্ট সাপোজ যে ভেরিফিকেশন, আমি কিওয়ার্ডটাকে কপি করলাম, এটা ওয়েবসাইটে যে একদম উপরে হচ্ছে গ্লোসারি একটা আছে, এই গ্লোসারিতে আপনি হচ্ছে যে গ্লোসারিটা লোড নিচ্ছে। সো এই যে গ্লোসারির এখানে সার্চ করা যায়। সো সার্চ করলে এখানে হচ্ছে তারা ডেফিনেশনটা দিয়ে দেয়, এক্সাক্ট ডেফিনেশন। এবং এই ডেফিনেশনটাতে যদি কোনো সিনোনিম অ্যান্টোনিম থাকে, ঠিক আছে, এই ডেফিনেশন এবং এটা সিনোনিম অ্যান্টোনিম গুলা দিয়ে রাখে। তো দেখা যায় যে কোশ্চেন গুলোতে সিনোনিম অ্যান্টোনিম দিয়ে কোশ্চেন চলে আসে আর কি, ঠিক আছে, এই জিনিসগুলো এখানে দেয়। তো এই সিলেবাসটা আপনি যখন কমপ্লিট করবেন, এরপরে আপনি আসবেন হচ্ছে যে এই যে স্যাম্পল এক্সাম আছে। এবং আমি আপনাদেরকে যেটা বলতেছিলাম, পার্টিসিপেন্টদেরকে কনফিডেন্স দেওয়ার জন্য তারা এক্সামটাকে হচ্ছে যে ইজি প্যাটার্নে, মোটামুটি একটা ইজি লেভেলে তারা সাজাইছে। এক্সাম তো 40টা আসে জানেন আপনারা। তো এখানে প্রথমে হচ্ছে 40টা দিছে, তারপর কিছু এডিশনাল কোশ্চেন আরো 26টা দিছে আর কি। প্রথমে 40টা কোশ্চেন আছে, তারপর হচ্ছে কিছু এডিশনাল কোশ্চেন দিয়ে দিছে প্রথম সেটটাতে। এবং এই সেটের আনসারটা কি সেটা, এই যে একটা আনসার শিট তারা দিয়ে দিছে, এক্সাক্ট আনসার কোনটা। তো আমি একটা ওয়েবিনারে আমি এরকম নলেজ শেয়ারিং এর একটা সুযোগ পাইছিলাম, সেখানে আমি বলছিলাম যে আমি যেটা করতাম এবং যেটা এখনো করি, অন্যান্য আদার্স আমার লার্নিং পার্সপেক্টিভ বলেন বা অন্যান্য যে কোনো ক্ষেত্রের মতোই, আমি এখানে হচ্ছে যে এআই খুব বেশি পরিমাণে ব্যবহার করছিলাম। পার্সোনালি আমি জেমিনি সব থেকে বেশি ইউজ করি। তো দেখা গেছে যে আমি আমার প্রম্পট দিয়ে আমি হচ্ছে যে একটা মডেল রেডি করে ফেলছি, যেখানে হচ্ছে যে আমি এক্সামটা দেই এরকম ভাবে যে ধরেন কোশ্চেন একটা নিচ্ছি, কোশ্চেন কোশ্চেন এই ধরনের যে কোশ্চেনটা দিয়ে দিছে, এই কোশ্চেনটা নিয়ে এখানে সঠিক উত্তর কোনটা হবে সেটা দিয়ে আমি হচ্ছে যে এআই কে দিলাম। দিয়ে আমার 40টা যখন কমপ্লিট হয়ে গেল, এরপর সে হচ্ছে যে পুরোটা ইভালুয়েট করে কোনটা কোনটা ভুল গেছে, কেন ভুল গেছে, কোন জায়গাতে ফোকাস করা দরকার, এই জিনিসগুলো তারা দিয়ে দিল। তো অনেক সময় দেখা যায় যে এআইও ভুল উত্তর দেয়, তো আমি হচ্ছে যে ওয়েবসাইটের রেফারেন্স যে আনসার শিটটা আছে, সেই আনসার শিট থেকে আমি দেখতে পারি আর কি বিষয়গুলোকে, যে কোনটা ভুল হয়েছে কোনটা ঠিক হয়েছে। তো যেটা বলতেছিলাম যে এই জায়গাটাতে মানে প্রবলেমটা হয় কোথায়, এই যে এগুলো হচ্ছে K1 লেভেল কোশ্চেন। সো K1 লেভেল কোশ্চেন, হুইচ অফ দ্য ফলোইং স্টেটমেন্ট ডিসক্রাইব এ ভ্যালিড টেস্ট অবজেক্টিভ। সো টেস্ট অবজেক্টিভের জন্য সিলেবাসে হচ্ছে যে আপনার মনে করেন যে একটা সেকশন ছিল, ঠিক আছে, টেস্ট অবজেক্টিভ। এই যে আইডেন্টিফাই টিপিক্যাল টেস্ট অবজেক্টিভ, FL 1.1.1, এই টেস্ট অবজেক্টিভের এই যে এখানে আপনার পয়েন্ট দিয়ে দিছে। এই পয়েন্টগুলো এরকম অনেকের এক্সপিরিয়েন্স আমার সাথে শেয়ার করছিলেন যে যারা হচ্ছে মনে করেন যে আপনার মুখস্থ অনেক ভালো হয় আর কি, ঠিক আছে, তারা অনেক ভালোভাবে মুখস্থ করতে পারে আইটেম গুলোকে, তো এগুলোকে তারা পুরোপুরি মুখস্থ করে গেছিল, এরপরেও যে দেখা গেছে যে কোশ্চেনে যে তারা আনসার করতে পারে নাই, ঠিক আছে। কারণ দেখা যায় কি, সবগুলো কোশ্চেনের উত্তরই খুব মানে সিমিলার টাইপের। টু প্রুভ দ্যাট দেয়ার আর নো আনফিক্সড ডিফেক্ট, টু প্রুভ দ্যাট দেয়ার উইল বি নো ফেলিয়ার, টু রিডিউস দ্য রিস্ক লেভেল অফ টেস্ট অবজেক্ট, টু ভেরিফাই দেয়ার আর নো আনটেস্টেড কম্বিনেশন। মানে ভ্যালিড টেস্ট অবজেক্টিভ যে কোনটা, এটা তো এক্সাক্ট ওই পয়েন্টগুলোর সাথে মেলে নাই। সো এবং আপনাকে চুজ করতে হবে একটাই অপশন, ঠিক আছে, এই কারণে আর কি বিষয়টা অনেক কমপ্লেক্স হয়ে যায়। সো এই জিনিসগুলো আরো ইন ডিটেলস হচ্ছে যে লার্ন করা লাগে আর কি, ঠিক আছে, মানে শুধু মুখস্থ করলে এখানে আসলে খুব ভালো কিছু করা যায় না। আবার K2 লেভেল কোশ্চেন গুলো দেখা যায় যে এই যে দেখেন, হুইচ অফ দ্য ফলোইং ফ্যাক্টরস হ্যাভ এ সিগনিফিকেন্ট ইনফ্লুয়েন্স ইন টেস্ট অ্যাপ্রোচ। দেখা গেছে 5টা অ্যাপ্রোচ দিছে, এর ভিতরে কোনটা কোন সেকশনটা মিলতেছে। তো এইগুলোর ভিতরে আসলে কিছু কমপ্লেক্সিটি আসে। তো এই ধরনের K1 বা K2 লেভেল গুলোর ক্ষেত্রে আপনার সিলেবাস গো থ্রু করা তো মানে কাজে লাগেই, এগুলোর প্রয়োজন হয়। এছাড়াও আরো বেশি যেটা প্রয়োজন হয় যে এটাকে আসলে আপনার মানে অ্যাকচুয়াল উদাহরণ দিয়ে বোঝা, বা হচ্ছে যে এটার উপর আরো বেশি বেশি প্র্যাকটিস করা, এইগুলা দিয়ে আসলে আমি এইগুলাকে ওভারকাম করতে পারছিলাম আর কি, ঠিক আছে।
লাইক শুধু ওখান থেকে মুখস্থ করলে কিন্তু কমপ্লিট করা গেছিল না। আবার K3 লেভেল কোশ্চেন গুলোর ক্ষেত্রে আরো জটিলতা আছে। K3 লেভেলে দেখা যায় এরকম একটা উদ্দীপক থাকে, সেখান থেকে হচ্ছে যে উত্তর দেওয়া হয়, উত্তরের এরকম সেট থাকে বিভিন্ন রকমের। তো এগুলো কিভাবে সলভ হয়, একদম লাস্টে আমি ছোট একটা প্র্যাকটিক্যাল দেখাবো এগুলো কিভাবে চিন্তা করছিলাম বা আমি কমপ্লিট করছিলাম। তো যাই হোক, তো আমরা যেটা দেখলাম যে সিলেবাসের ভিতরে হচ্ছে যে ম্যান্ডেটরি আইটেমস গুলো আছে, এবং হচ্ছে যে এক্সাম এক্সাম কোশ্চেন পেপার, এবং হচ্ছে এটার আনসার শিট আছে, 4 সেট প্রশ্ন এবং 4 সেট উত্তর এখানে দেওয়া আছে। আপনারা সিলেবাসটা, আমি যেটা করছিলাম যে সিলেবাসটাতে কোনো কথা ছাড়া প্রথমে আপনি 2 থেকে 3 বার, প্রথমবার স্পিড রিভিশন, স্পিড রিডিং, ঠিক আছে, পুরোটা একবার পড়ে যান, কোনো জায়গাতে আটকায় বসে থাকার দরকার নেই, বোঝার জন্য এখন দরকার নেই, একবার পুরোটা পড়ে যান। ঠিক আছে, সেকেন্ড টাইম আপনি আবার যখন পড়বেন তখন একটু ধীরে ধীরে আপনি হচ্ছে যে টপিকগুলোকে ফিগার আউট করতে থাকেন, কোনটা একটু কম বুঝলেন বেশি বুঝলেন। থার্ড রিভিশন দেওয়ার পরে আপনি আসলে কতখানি বুঝতে পারছেন এটা আপনি জাজ করতে পারবেন এখানকার একটা এক্সাম দিয়ে ফেললে, ঠিক আছে। এবং আপনাকে আমি আবারও বলে দিচ্ছি, এই এক্সামটা কিন্তু একটা ট্র্যাপ। এটা হচ্ছে যে তারা খুব ইজি একটা জিনিস দিয়ে রেখেছে, অ্যাকচুয়াল এক্সাম আরো কঠিন হয়। এখানে তো আমরা তাও মনে করেন যে 3-4টা জিনিস বুঝতে পারছি, ওখানে সেটাও আমরা বুঝতে পারি না আর কি। আরো ভালোভাবে আমাদের ডিপ নলেজ প্রয়োজন হয়ে যায় এগুলাতে। সো এই কারণেই আসলে দেখা যায় কি যে আপনার মানে ওয়ার্ল্ড ওয়াইড এটা রিকগনিশনটা তৈরি হয়েছে, সার্টিফিকেশনটাতে। ইন্ডাস্ট্রি জানে যে যারা এই সার্টিফিকেশনটা হোল্ড করতেছে তারা আসলে এই বিজনেস আউটকাম গুলো তারা প্রোভাইড করতে পারবে ইন্ডাস্ট্রিকে, সিস্টেমকে, ঠিক আছে। তো এই কারণে হচ্ছে যে এই জিনিসগুলো দেওয়া থাকে। তো আমরা ইয়া করলাম, আমরা হচ্ছে যে আপনার কি দেখলাম, আমরা অফিসিয়াল পোর্টালটা দেখলাম, এখানে যে কোর ফাইলস গুলো আছে, পিডিএফ, সিলেবাস, গ্লোসারি, স্যাম্পল এক্সাম, এই জিনিসগুলো দেখলাম। এক্সাম স্ট্রাকচার এন্ড রুলসও আমরা মোটামুটি দেখছি যে এরকম আপনার হচ্ছে যে মিনিটের নির্দিষ্ট সময়ের ভিতরে এটা দেওয়া লাগে, ঠিক আছে। সো অফিসিয়াল ইকোসিস্টেম ইজ ডান। এখানে আমি যেটা বলতেছিলাম যে আমাদের স্কোরিং এর ব্যাপারটা, 26, 40-এর ভিতরে 26 প্রয়োজন হবে, ঠিক আছে। প্রত্যেকটাই সেম ওয়েট, 1 পয়েন্ট, কোনোটা বেশিও না। K3 মানে 3 মার্কের প্রশ্ন আর K1 মানে 1 মার্কের প্রশ্ন, এরকম না। সো শেখার ক্ষেত্রে যেরকম K3-তে আটকে থাকা যাবে না, এক্সাম দেওয়ার সময় K3-তে আটকে থাকা যাবে না। আমি কিভাবে বিষয়টাকে মানে ছুটাইছিলাম এটা আমি আপনাদেরকে একদম ফাইনাল ডেমোতে দেখতে পারবেন, কিভাবে আমি K3 গুলোকে স্কিপ করে আগে উপরগুলোতে রেখেছিলাম। তো এক্সাম এবং প্রিপারেশন দুইটা ক্ষেত্রেই কমপ্লেক্স ম্যাথ বা K3 এটাকে স্কিপ করেন, K1 এবং K2 গুলোকে সলভ করেন আগে। সো K1 গুলা তো বেশিরভাগই হচ্ছে যে মুখস্থই করতে হবে। তো মুখস্থটা এমন ভাবে করতে হবে যে ওয়ার্ড বাই ওয়ার্ড মুখস্থ করা যাবে না, এই আর কি। আমি এটাই বুঝাইতে চাচ্ছিলাম যে আমরা K1 লেভেল গুলা সরাসরি বইয়ের ডেফিনেশন থেকে আসবে না, এটার সিনোনিম অ্যান্টোনিম টাইপ করে আসবে, সো আপনি বুঝে মুখস্থ করে ফেলবেন। আর K2 লেভেল গুলা দেখা যায় যে অনেকটা আপনার ওই 4-5টা পয়েন্ট থেকে কোনগুলো সঠিক কোনগুলো ভুল একটু মানে আর একটু ভালো আন্ডারস্ট্যান্ডিং করা লাগে। সো আমি আমার প্রিপারেশনের ক্ষেত্রে যেটা করছিলাম, K2 লেভেল তো মানে K1 K2 তো মার্ক করাই থাকতেছে কোন চ্যাপ্টারে কোন কন্টেন্ট কোন লেভেলের। তো আমি K2 দিয়ে স্টার্ট করছিলাম আর কি, মানে যখন তৃতীয় রিভিশন দিচ্ছি সিলেবাসে আমি K2 গুলোকে বেশি বোঝার চেষ্টা করতেছি, ওখানের ওয়ার্ড গুলোকে আমি K1-এ নিয়ে যাচ্ছি, আর K1 K2টাকে বুঝে ফেলার পরে সেটাকে আমি K3-র ভিতরে মিক্স করতেছিলাম, ঠিক আছে। আর এক্সামের সময়ও 75 মিনিট, যেটা সময় আমরা যেহেতু নন নেটিভ, সো আমরা হচ্ছে 75 মিনিট সময় পাবো। 75 মিনিটকে আপনি যদি ইফেক্টিভলি ইউজ করতে পারেন, ট্রাস্ট মি, আমি লাইভ ডেমোটা যখন দেখাবো তখন আমি দেখাবো যে কিভাবে আমি হচ্ছে 75 মিনিটকে ইউটিলাইজ করছিলাম। এই 75 মিনিট আপনি যদি ইউটিলাইজ করতে পারেন, আপনার পুরো 40টা প্রশ্ন আপনি 1 থেকে 40 পর্যন্ত চলে যেতে পারবেন 30 থেকে 40 মিনিটে, ঠিক আছে। K3 গুলো ডাইরেক্ট স্কিপ, 30 থেকে 40 মিনিট সম্পূর্ণটা আপনার দেখা হয়ে গেছে। আপনি মার্ক করে রাখছেন K3 গুলো, বা যেটা K2 আপনার একটু কমপ্লেক্স লাগছে সেটা আপনি রেখে দিছেন। 30 মিনিটের ভিতর পুরো 40 মার্কের প্রশ্ন শেষ। বাকি 30 মিনিটে আপনি হচ্ছে এবার K3-র জন্য বরাদ্দ করেন 8টা প্রশ্ন মাত্র। এই 8টা প্রশ্ন সলভ করার পর আপনার হাতে আরো 15 মিনিট আছে। আপনি মার্ক করে রাখছেন যেগুলো রিভাইজ করার K2 গুলা, চোখ বুলান যে এটাকে আনসার আপনার আগে ঠিক করা লাগে কিনা, ঠিক আছে। এটা করলে খুব ইজিলি, খুব সুন্দরভাবে আপনি এক্সামটা দিয়ে ফেলতে পারবেন। মানুষ কোথায় ভুল করে, দেখা যায় যে আমরা যখন স্টাডি করতেছি সেখানে কে লেভেল গুলা দেওয়া আছে সিকুয়েন্সিয়ালি, কিন্তু এক্সামে তো বলা থাকে না K1 K2 K3। আপনি একটার ভিতর হঠাৎ করে আটকে গেছেন, আপনি ভাবতেছেন, আপনি উদাস হচ্ছেন, হ্যাঁ, আপনি আনন্দ পাচ্ছেন সলভ করতে, ঠিক আছে, সমাধানে এই আনন্দ খুঁজে পাচ্ছেন। আপনি এই করতে করতে দেখা গেছে যে আপনি একটা K2 সলভ করতেছেন, 15-20 মিনিট চলে গেছে। এখন আপনি দেখছেন যে আপনার হচ্ছে 5টা প্রশ্ন শেষ হয়েছে, আরো আছে 35টা প্রশ্ন, আপনার অর্ধেক সময় শেষ, আপনি প্যানিকড হয়ে যাবেন, ঠিক আছে। এই প্যানিক অ্যাটাকের কারণে পরবর্তীতে দেখা যায় যে বাকিগুলো আরো কমপ্লেক্স, আরেকটার পরে আরেকটা K3 আসতে থাকে, K2 আসতে থাকে, মানে পুরো মাথায় ফেলা হয় আর কি। সো লাইভ ডেমোটার জন্য আপনারা
কাইন্ডলি ওয়েট করেন, ওখানে আমি হচ্ছে যে ফাইনালি দেখাবো বিষয়গুলো কিভাবে আমরা ম্যানেজ করছিলাম। সো এই যে 30 মিনিটে আপনি ইজিগুলা কমপ্লিট করতেছেন এবং যেটা একটু কমপ্লেক্স বা যেটা কে3 এটাকে আপনি মার্ক করে স্কিপ করে দিচ্ছেন, এতে যেটা হচ্ছে 40-এর ভিতর মোটামুটি চোখ বন্ধ করে 20-22টা আপনার সলভ হয়ে গেল। এবং এই যে ইজি 20-22টা, এই 20-22টা কিন্তু আপনার মার্ক সঠিক, আপনি 20-22 মার্ক পেয়ে গেছেন, অর্থাৎ আপনার ইজি উইন। আপনি একটা আপনার ভিতরে একটা মানে কি বলে দেবে পজিটিভ সেন্স গ্রো করতেছে যে আপনি অলরেডি পাস করে ফেলছেন, আপনার নেয়ার দ্য পাস চলে আসছে আপনার। সো আপনার এখন খুব বেশি টেনশনের কিছু নেই, এবার আপনি রিল্যাক্স হয়ে যাবেন। যখন আপনি রিল্যাক্স হবেন তখন আপনি কে2 বা কে3 গুলো অ্যানালাইসিস করাটা অনেক সহজেই করতে পারবেন। বাট রিমেম্বার, কে1 ছিল 8টা, কে2 হচ্ছে যে 24টা, কে3 হচ্ছে 8টা। সো আপনি কে2ও কিন্তু আপনি ইজি অনেকগুলো পাবেন যেগুলো দিয়ে আপনি হচ্ছে 20-22 পর্যন্ত পেয়ে যাবেন। ইন্টারেস্টিংলি বা হচ্ছে যে ভয়ের একটা ব্যাপার হচ্ছে যে বেশিরভাগ ফেল যারা করে তারা হচ্ছে যে আপনার 22 থেকে 24, 22 থেকে 24 পেয়ে ফেল করে, দরকার 26, কেউ 20-এর নিচে পায় না। এবং তারপরে যায় তারা হচ্ছে যে ফেল করে 2-3 মার্কের জন্য, 1-2 মার্কের জন্য ফেল করে, উইচ ইজ ভেরি পেইনফুল। কারণ আমরা জানি আইএসটিকিউবি সার্টিফিকেশন আমাদের যে শুধু ভ্যালু দিবে তা না, এই সার্টিফিকেশনের জন্য আমাদের একটা বড় অ্যামাউন্টের টাকাও দেওয়া লাগে। ঠিক আছে। কি ডেফোডিলে যদি আপনার অফলাইনে দিতে চান 20-22 হাজার টাকা লাগবে, আপনি যদি অফলাইন রিমোট আমার মতো দিতে চান আপনার 14 থেকে 15 হাজার টাকা লাগবে। এবং আমি একটা সেকেন্ড চান্স পারচেস করছিলাম আমি, আমাদের রিমোটের আপনার লজিস্টিক দেখানোর সময় আমি দেখাবো, যেটা আমাকে হচ্ছে যে মেন্টালি পিস নিতে সাহায্য করছিল আর কি। ঠান্ডা মাথায় আমি এক্সাম দেওয়ার করতেছিলাম, সেটার জন্য আমি আরো 5,000 টাকা এক্সট্রা দিছিলাম। তো আপনি এখানে যদি ফেল করেন, সেটা আপনার যে শুধু মানে ভ্যালুটা কাজে লাগলো না তাই না, আপনার পকেটের ভ্যালু অনেকখানি কমে গেল। সো এই কারণে স্কোরিং স্ট্র্যাটেজি ইজ ভেরি ইম্পর্টেন্ট থিং। আপনি যেরকম ভাবে প্রিপারেশন নেবেন, আপনি এক্সামের জন্য কিন্তু সেরকম ভাবে স্ট্র্যাটেজি সাজাইতে হবে, এটাতে গুরুত্ব কম দেওয়ার কোনো সুযোগ নেই। এবং কে3-র ব্যাপারগুলো নিয়ে আমি আরেকটু পরে সামনে বলতেছি আর কি। তো এটা গেল হচ্ছে যে আমাদের 26-এর জন্য। ঠিক আছে, 95% বা 36-40 টার্গেট করবেন এবং হচ্ছে যে আপনি 26 এনশিওর করতে পারবেন। এর বেশি পাইলেও আপনার কোনো লাভ নাই। আপনি হচ্ছে যে আমার মতো করে আলাদা করে আপনাকে মেনশন করতে হবে যে আমি না, আমি হচ্ছে যে এরকম 38 পাইছি। আদারওয়াইজ এটা আপনারা কেউ গুনবেও না সার্টিফিকেশনে। নর্মালি আপনি পাস ফেলি এটুকুই দেখায়। সিলেবাস অ্যানালাইসিস, দ্য স্টাডি কোর, আপনি যখন পড়াশোনা করবেন তখন কিভাবে আসলে করবেন। এখানে আমি 4টা পয়েন্ট দিয়ে রাখছি, পয়েন্ট আমি আবারও স্লাইড থেকে বের হয়ে যাব, আমি স্লাইড থেকে বের হয়ে রিয়েলে দেখাবো আর কি। প্রথমটা হচ্ছে থরো রিডিং সিলেবাসটাকে, আমি যেটা বলতেছিলাম, ইউ মাস্ট রিড দ্য সিলেবাস কমপ্লিটলি অ্যাটলিস্ট 3 to 4 টাইমস। দেয়ার ইজ নো অল্টারনেটিভ, ট্রাস্ট মি, দেয়ার ইজ নো অল্টারনেটিভ। আপনি 3 থেকে 4 বার পড়তেই হবে, এমনকি আইডিয়া নেওয়ার জন্য। ঠিক আছে। আপনি একবার স্পিডে পড়েন, একবার হচ্ছে যে স্লো পড়েন, আপনি হচ্ছে যে 3 নাম্বার বার আপনি যে পয়েন্টগুলো বুঝেন নাই নোট করে করে পড়েন, আপনি লেখালেখি করে পড়েন। যেমন হচ্ছে যে আপনি কে2 বা কে3 লেভেল গুলোতে যখন যাবেন আপনাকে প্রচুর লেখালেখি করে পড়তে হবে। কারণ দেখা গেছে যে এখানে যে থিওরি বা ফর্মুলা গুলো দেওয়া থাকে আমাদের ডে টু ডে লাইফে বা আমাদের জব টাস্কের ভিতরে, আমরা অফিসে যে কাজগুলো করি সেগুলোতে আমরা এত রুলস রেগুলেশন ফলো করি না, হুইচ ইজ আ ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট। আমাদের ইন্ডাস্ট্রি কেন এখনো হচ্ছে যে এই সার্টিফিকেশনটাকে তারা পছন্দ করে না, রেদার দেন তারা হাইব্রিড মডেলকে পছন্দ করে, কারণ হচ্ছে যে এত কি বলা যেতে পারে মেথড বা হচ্ছে যে স্ট্রাকচার যদি কেউ ফলো করে, তাইলে আপনার কি হবে, তাইলে হচ্ছে যে আপনার যে কোনো কাজটা সুন্দর হবে কিন্তু সময় লাগবে অনেক বেশি। তো আমাদের ইন্ডাস্ট্রি এখনো এত সময় বরাদ্দ করে না কিউএদের জন্য বা টেস্টিং এর জন্য, যার কারণে এই জিনিসটা দেয় না। বাট এখন তো বুঝতেছে যে যখন এখানে যত বেশি সময় দিবে তত পরবর্তী সাফারিং কমে আর কি, তো এই কারণে আর কি ইমপ্রুভ করতেছে। তো যাই হোক, তো এই বিষয়টার জন্য আমাদের এখানে একটু পড়া লাগে বেশি, সিলেবাসটা 3 থেকে 4 বার পড়তে হবে, এটার কোনো অল্টারনেটিভ নাই। আমি তো মনে হয় 7-8 বার 9 বার মতো পড়ছি আর কি বিষয়টা। তো প্রতিবার এরকম না যে আমি রিডিং পড়তেছি পড়তেছি এরকম টাইপের না। দেখা গেছে যে আমি যে টপিকগুলো বুঝি নাই সেই টপিকের উপর আবার ফোকাস করতেছি, আমি হচ্ছে যে এআই কে দিয়ে আমি এক সেট কোশ্চেন সলভ করলাম, পুরো ওখান থেকে আমার হচ্ছে যে 10টা 15টা টপিক আইটেম বেরোয় আসলো যে এইগুলো আমি ভালো বুঝতেছি না, আমি আবার সিলেবাসে যেয়ে পড়তেছি, হ্যাঁ এভাবে করে আর কি। একটা হিডেন জেমস আছে, আমি এখনই দেখাবো। যে কে লেভেল গুলা ডিফাইন করা অ্যাপেন্ডিক্সে, হ্যাঁ, যেখান থেকে আপনি সিক্রেট ওয়েপনটা কিভাবে বের করবেন। তারপর চেঞ্জ লগ, আরেকটা হিডেন ট্রেজার। আর হচ্ছে ইটস নট আ টেক্সট বুক। এটা আমি কেন বললাম সেই জিনিসটা আমি দেখাই। সো আমি এখন আসি হচ্ছে যে আমাদের সিলেবাসের আমি একদম লাস্টে চলে যাচ্ছি, যেখানে আমরা হচ্ছে যে সাধারণত টেস্ট টুলস, এই যে 6 নাম্বার চ্যাপ্টার, 20 মিনিট মাত্র লাগবে পড়তে। মাত্র 2টা প্রশ্ন আসবে, একটা কে2 লেভেলের প্রশ্ন, একটা কে1 লেভেলের প্রশ্ন।
এই যে এটার জন্য আপনার এই কয়টা জিনিস, আর এটাতে হচ্ছে যে আপনার এই এই কয়টা পয়েন্ট। তার মানে দেখেন স্বাভাবিকভাবে মাথায় আসবে কি, এই কয়টা পয়েন্ট মুখস্থ করা তো কোনো বিষয় না। ইভেন আমি আপনাদেরকে যেটা বলতেছিলাম, অনেকের হচ্ছে যে মুখস্থ ক্ষমতা অনেক ভালো, তারা এটাকে আসলেই খুব বাই টু বাই মুখস্থ করে ফেলছে। বাট ইন্টারেস্টিংলি এই জায়গার কোশ্চেন গুলোতেও তারা ভুল করে। কারণ আমি তো দেখাইলামই যে এক্সামে তো আপনাকে দেখাই দিচ্ছে যে আপনার কি বলে, আপনি ফেল করছেন কোন টপিকে, তো সেই জিনিসটা তারা দেখা দেয়। তো এখানেও এরকম ভুল করে আর কি, বাট এটা মাত্র 2 পৃষ্ঠা। হ্যাঁ, 2 পৃষ্ঠা পড়ার। তো এরপর আমরা হচ্ছে চ্যাপ্টারের লাস্টে চলে যাচ্ছি। চ্যাপ্টারের লাস্টে যেটা আমি আপনাদেরকে হিডেন জেমস দেখাতে চাচ্ছিলাম, এখানে হচ্ছে অ্যাপেন্ডিক্স এ তে হচ্ছে তারা এই K1 K2 এন্ড K3 ডেফিনেশনটা দিয়ে দিছে। হ্যাঁ, K1 হচ্ছে রিমেম্বার, K2 হচ্ছে আন্ডারস্ট্যান্ড, K3 হচ্ছে অ্যাপ্লাই। এবং আমরা আরেকটা জায়গাতে দেখে আসছি আমাদের কোন চ্যাপ্টার থেকে কত পয়েন্ট আসবে, কোন কয়টা কে লেভেল আসবে, বা আমাদের কত মার্কের আনসার হবে। সো এইখান থেকে আপনি একটু ভালোভাবে জানতে পারবেন আর কি। এটা আমি আপনাদেরকে অলরেডি বলে ফেলছি এই জেমসটা। এখান থেকে আসলে জানা যায় বিষয়টা যে K1 K2 K3 কি জিনিস। K1 থেকে তারা কিরকম আশা করে আপনি আইডেন্টিফাই করতে পারবেন, রিকল করতে পারবেন, রিকগনাইজ করতে পারবেন। K2 লেভেল গুলোতে আপনি ক্লাসিফাই করতে পারবেন, কম্পেয়ার করতে পারবেন, ডিস্টিংগুইশ, এক্সাম্পলিফাই করতে পারবেন, এক্সপ্লেইন করতে পারবেন, সামারাইজ করতে পারবেন, এটা তারা আশা করে। আর K3 হচ্ছে যে অ্যাপ্লাই, প্রিপেয়ার এন্ড হচ্ছে ইউজ, বিভিন্ন যে ফর্মুলা তারা দেখাইছে সেই ফর্মুলাগুলো আপনাকে ইউজ করতে হবে। এরপরে হচ্ছে আরেকটা ইন্টারেস্টিং সেটা হচ্ছে যে অ্যাপেন্ডিক্স সি রিলিজ নোট। ভাই, সেরা একটা জিনিস, ঠিক আছে। এই জায়গাতে যে মজার বিষয়টা আছে, এখানে হচ্ছে যে আপনার যেটা আছে রিলিজ নোট ফর দা ভার্সন 4, অর্থাৎ ভার্সন 3 থেকে তারা যখন ভার্সন 4-এ তাদের সিলেবাসটাকে শিফট করে, এখানে কিছু ইন্টারেস্টিং চেঞ্জ তারা নিয়ে আসে, ঠিক আছে। মেজর চেঞ্জেস, ঠিক আছে। কি কি জিনিস তারা চেঞ্জ করছে, কোন চ্যাপ্টারে কোন আইটেমগুলোতে চেঞ্জ করছে, কোন সেকশনটাতে তারা চেঞ্জ করছে। এবং সব থেকে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে, তারা এই যে ভার্সন 4-এর এক্সাম যখন নেয়, তারা আপনার পুরা সিলেবাসের থেকে বেশি ফোকাস দেয় হচ্ছে যে এই যে চেঞ্জ লগের ভিতরে। এই একটা চ্যাপ্টারে 4টা জায়গাতে চেঞ্জ করছে, মানে আপনি কনফার্ম 4টার ভিতর মিনিমাম 3টা সেকশন বা 3টা টপিক আপনার এক্সামে আসবে। অর্থাৎ যদি আমি ধরে নিই আমার চ্যাপ্টার 5-এ প্রশ্ন আসবে কয়টা, চ্যাপ্টার 5-এ প্রশ্ন আসবে 9টা। K1 একটা, K2 5টা, K3 3টা, 9টা প্রশ্ন আসবে। এর মানে হচ্ছে চ্যাপ্টার 5-এ এই যে 4টা পয়েন্ট দিছে না, এই 4টা পয়েন্টের ভিতরে 9টার ভিতরে 4টা কোশ্চেন আসবে। এবং আপনি যদি দেখেন 5.1 থেকে 3 করে মোট টপিক আছে কয়টা, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16, 16টা টপিক আছে চ্যাপ্টার 5-এ। তার ভিতর 9টা প্রশ্ন আসবে, তার ভিতর 4টা আছে চেঞ্জ লগে। তার মানে এই 4টা আপনি কমপ্লিট করলে আপনি 4 মার্ক কনফার্ম, অ্যাটলিস্ট না হলেও 3 মার্ক কনফার্ম হবেই, ঠিক আছে। সো আপনি সিলেবাসটা পড়ার পর আপনি চেঞ্জ লগে চলে আসবেন, কোথায় কোথায় নতুন চেঞ্জ আসছে। সো নতুন চেঞ্জগুলো যখন আসবে, এই নতুন চেঞ্জের উপর আপনি আলাদা করে ফোকাস করে রাখবেন, এবং দেখবেন ফাইনালি আপনার কোশ্চেনের পাস মার্ক এখান থেকে চলে আসবে। সো আমাদের যদি টার্গেট হয় যে আমরা পাস করাটাকে প্রথমে, আমাদের অবশ্যই টার্গেট এটাই, পাস মার্কটাকে আমরা আগে কনফার্ম করব। সো এই চেঞ্জ লগের কোনো আইটেম আপনি যেন মিস না যায়, আপনার বুঝতে কোনো বাকি না থাকে, এই জিনিসটা আপনাদের জানতে হবে, ঠিক আছে। আর স্ক্যারি থিং যেটা, সেটা হচ্ছে চ্যাপ্টার 4-এ, সরি ভার্সন 4-এ একটা বড় চেঞ্জ আছে সিলেবাসে। তারা মেনশন করে দিছে সিলেবাস ইজ নট আ টেক্সট বুক বাট আ ডকুমেন্ট দ্যাট সার্ভস টু আউটলাইন দ্য বেসিক এলিমেন্ট অফ অ্যান ইন্ট্রোডাক্টরি কোর্স অন সফটওয়্যার টেস্টিং, ইনক্লুডিং হোয়াট টপিক্স শুড বি কভার্ড অন হোয়াট লেভেল। এটা বাজে একটা লাইন। এই লাইনের ব্যাখ্যা হচ্ছে আপনার যে এক্সাম হবে এই সিলেবাস থেকেই হবে, এই সিলেবাসের বাইরে যাবে না। অর্থাৎ এই সিলেবাসে যে টপিকগুলো নিয়ে তারা বলছে এবং টপিকের যেই ডেপথ পর্যন্ত তারা গেছে, এই ডেপথ পর্যন্ত এক্সাম হবে। কিন্তু এই সিলেবাস নিয়ে আপনি যদি শুধু পড়াশোনা করেন, আপনি পাশ নাও করতে পারেন, কারণ এটা কোনো টেক্সট বুক না, এটা আউটলাইন। অর্থাৎ এই টপিকগুলা ভালো মতো লার্ন করার জন্য আপনার আদার রিসোর্স প্রয়োজন হবে। জটিল একটা কথা বললাম, এটা আপনাদের একটু মানে অডিয়েন্সকে একটু হজম করার সুযোগ দিচ্ছে আর কি বিষয়টা, ঠিক আছে। তো আমরা এতক্ষণ ধরে ধারণা করছিলাম যে আইএসটিকিউবির যে অফিসিয়াল ওয়েবসাইট বা তাদের যে ম্যাটেরিয়ালস গুলো আছে, দিস ইজ এনাফ ফর গেটিং প্রিপারেশন, অর হচ্ছে যে এক্সামে পাশ করার বিষয়টা আমাদের এইটুকুর উপরে থেকে যাবে। বাট এই জায়গাটাতে এসে তারা এই প্যাচটা দিয়ে দিছে
এবং এই প্যাচটা আসলেই আমি মানে দেখছি, আসলেই সত্যি বিষয়টা। সো আমরা অলরেডি আমাদের সিস্টেম থেকে একটা জিনিস জানতে পারলাম যে আমাদের প্রিপারেশন যেটা নিব, আমরা সিলেবাসটা বারবার পড়বো, সিলেবাসের কোন টপিকটা বুঝতেছি বুঝতেছি না সেটা আমরা বের করব। এবং আমরা যখন এক্সাম দিতে যাব তখন আমরা আসলেই দেখতে পাবো যে আহ কি কি রে শিখলাম এক জিনিস, এখানে চাচ্ছে কি জিনিস। ঠিক আছে। সো এটাই আমাদেরকে প্রুফ করবে যে এই টপিকগুলো আমাদের আসলে শুধুই সিলেবাস থেকে দেখলে হবে না। আমি একটু ডিটেলসে যাচ্ছি, বিষয়টা এটা নিয়ে আপনাদের টেনশন করার দরকার নাই। সো এই যে লাস্টের পয়েন্ট যেটা ছিল, নট আ টেক্সট বুক, ঠিক আছে, ইটস আ ডিটেইল আউটলাইন। এখানে ডিরেক্টলি এখান থেকে কোশ্চেন আসবে না। ঠিক আছে। এবার আসেন আমরা নেক্সট টপিকটাতে যাই। নেক্সট টপিকে যেটা ছিল আমার স্লাইডে আমি দেখাচ্ছি। স্লাইডে হচ্ছে যে আমি K1 এবং K2 দিলে হচ্ছে যে দ্য মেজরিটি, আমি হচ্ছে বলতেছিলাম যে আমাদের 8টা এবং 24টা, তার মানে হচ্ছে 32টা। সো আপনি শুধু K1 এবং K2ও যদি পড়েন, আপনার কিন্তু 32 হয়ে যাচ্ছে। আপনি সবগুলো K3 বাদ দিয়ে দিতে পারেন। K3 বাদ দেওয়ার কথা বা K3 কেন ভীতিকর বা কঠিন এটা কেন বলতেছি, এটা আমরা যখন K3 মানে এর পরের স্লাইডে আমি K3-তেই যাব, তো আপনারা ভালো মতো বুঝতে পারবেন বিষয়টা। তো এই কারণে বলতেছি আর কি, ইভেন অনেক সময় দেখা যায় যে আমি যেটা বলতেছিলাম, K3-র 8টা প্রশ্ন কমপ্লিট করতে আমার দেখা গেছে যে পুরো সিলেবাস পড়তে যতক্ষণ না সময় লাগছে তার থেকে বেশি সময় লাগে যায় আমার হচ্ছে K3 করতে, বা এবং K3 দুই তিনটা টপিক আছে, পুরো সিলেবাস পড়তে যতটুকু সময় লাগছে তার থেকে বেশি সময় লাগছে একটা দুইটা টপিক বুঝতে আর কি। তো এই কারণে আর কি K1 এবং K2টা আসলেই ভালো মতো ফোকাস করা উচিত। এবং ইন্টারেস্টিংলি দেখেন, আমি কিন্তু K1 K2 লেভেল থেকে দুইটা প্রশ্ন মিস করছি, চ্যাপ্টার 1 থেকে মিস করছি তাও আবার। সো এটাই অনেকে এরকম মিস করে। সো K1 K2 32 মার্ক, আমি শুধু K1 K2 পড়লেই হয়ে যাচ্ছে। বাট এটা আসলে সবসময় মানে কি বলা প্র্যাকটিক্যাল না আর কি। আমাদের দেখা যায় যে মিস করা হয়, মিস হয়ে যায় বিষয়গুলো। K1 K2ও মিস যায়, বাট তারপরও স্টিল ইটস আ চান্স, ইটস আ অপরচুনিটি। আপনি K1 এবং K2 দ্য মেজরিটি আর রিকল অ্যান্ড আন্ডারস্ট্যান্ডিং জাস্ট, আমি শিওর যারা হচ্ছে যে অলরেডি সিনিয়র আছেন, অলরেডি এখানে কাজ করতেছেন ইন্ডাস্ট্রিতে অনেকদিন, তাদের জন্য ইটস ভেরি ইজি। আপনি জাস্ট একবার রিভিশন দিলে আপনি বিষয়টা বুঝে ফেলতে পারবেন। জাস্ট আপনার নিজের কাজের সাথে যদি রিলেট করেন, হ্যাঁ, যে ও আচ্ছা এটা দিয়ে তো এই কাজ, আমি এই কাজটা এইভাবে বাংলায় করছিলাম, বিষয়টা এইটা বলতেছে আর কি। সো এটা সেফ পাসিং বেস লাইন। অ্যান্ড দেন দ্য K3, দ্য অ্যাপ্লিকেশন। ঠিক আছে। অ্যাপ্লিকেশন টেকনিক, যে বাউন্ডারি ভ্যালু অ্যানালাইসিস, আমি এটাকে এক্সাম্পল হিসেবে বারবার বলতেছি বা বারবার বলবো বা আমি দেখাবো, কারণ কি K3 লেভেলের 8টা টপিক প্রশ্ন আসবে এবং K3 লেভেলের অনেকগুলো টপিক আছে, তার ভিতরে 8টা মিনিমাম আসে। তাদের ভিতরে সব থেকে সহজটা হচ্ছে বাউন্ডারি ভ্যালু অ্যানালাইসিস। আমরা সবাই জিনিসটা জানি। ইভেন যারা হচ্ছে যে আপনার ফ্রেশার বা আপনার এন্ট্রি লেভেলে যারা জয়েন করতেছেন বা এই সিস্টেম বা এসকিউ সম্পর্কে জানেন, তারাও কিন্তু বাউন্ডারি ভ্যালু অ্যানালাইসিস সম্পর্কে তারা জানেন। সো এটা ক্যালকুলেশন লাগে, ঠিক আছে, স্ট্রাকচার লজিক গুলা অ্যাপ্লাই করা দেখাইতে হয় আর কি। সো এই জিনিসগুলোতে হচ্ছে যে পরে যাবে। সো K3-তে আমি হচ্ছে এখানে যে জিনিসটা বলছি সেটা হচ্ছে যে এই যে K3 লেভেলের জটিলতা, এই জিনিসগুলোকে কিভাবে সলভ করা হয়, তিনটা জিনিস দিছি। একটা হচ্ছে প্রিভিয়াস সিলেবাস, একটা হচ্ছে রেক্স ব্ল্যাকস বুক, আর একটা হচ্ছে এআই প্রক্টরিং। চলুন আমরা এবার একটা K3 লেভেল এক্সাম দেখি। প্রথমে আমরা হচ্ছে সিলেবাস থেকে একটা K3 লেভেলের টপিক দেখে আসি। সিলেবাসে একটা K3 লেভেলের টপিক টপিক অলরেডি আমি আপনাদেরকে বলছি, বাউন্ডারি ভ্যালু অ্যানালাইসিস আপনাদেরকে আমি দেখাবো। দেখেন বাউন্ডারি ভ্যালু অ্যানালাইসিস আছে কোথায়, 4.2.2 চ্যাপ্টার 4, পৃষ্ঠা 40। পৃষ্ঠা 40-এ আমরা বাউন্ডারি ভ্যালু অ্যানালাইসিস দেখতে পাচ্ছি। বাউন্ডারি ভ্যালু অ্যানালাইসিসে খুব সহজ এবং স্বাভাবিক তিনটা বিষয় দিয়ে রাখছে। বাউন্ডারি ভ্যালু অ্যানালাইসিস আমরা জানি, আমরা হচ্ছে প্রথমে ইকুইভ্যালেন্ট পার্টিশন করি আমাদের নাম্বার ফিল্ডের জন্য। ঠিক আছে। নাম্বারের জন্য আমাদের সেন্সে আমরা যেটা জানি, হ্যাঁ, যে আপনার হচ্ছে বা নাম্বার থাকে, অ্যালাউড নাম্বার থাকে, সেটার ভিতরে আমরা হচ্ছে কিছু পার্টিশন করি যেটাকে আমরা হচ্ছে ইকুইভ্যালেন্ট পার্টিশনিং বলি। এবং পার্টিশনের ভিতর যে বাউন্ডারি আছে সেই বাউন্ডারি নাম্বারটাই হচ্ছে বাউন্ডারি ভ্যালু। যখন আমরা বাউন্ডারি ভ্যালু অ্যানালাইসিস করি তখন আমরা ধরে নেই যে বাউন্ডারি ভ্যালু অ্যানালাইসিস করার মানে হচ্ছে ওই পার্টিশনটা বাকি সব ভ্যালুই ট্রু করবে। ঠিক আছে, অর্থাৎ আমরা যদি বাউন্ডারি ভ্যালু ফেল করে, সো ওই পার্টিশন ধরেই ফেল করবে। বাউন্ডারি ভ্যালু যদি পাস করে, তাহলে হচ্ছে যে আমাদের সিস্টেমটা ওকে আছে এই পার্টিশনটার জন্য। এবং এটার মাধ্যমে যেটা হয়, আমরা হচ্ছে স্ট্র্যাটেজিক টেস্টিং করি, আমাদের টেস্টিং ভলিউম কমায় নিয়ে আসি, আমরা আমাদের ইফিসিয়েন্সি বাড়াই। লার্জ নাম্বার অফ ইম্পসিবল নাম্বার অফ টেস্টিং থাকলেও আমরা বাউন্ডারি টেস্টিং এর মাধ্যমে আমরা আমাদের টেস্টিংকে সিগনিফিকেন্টলি শর্ট করে নিয়ে আসতে পারি। এটাই তারা বলছে।
এবং এরপরে হচ্ছে দুইটা টেকনিক তারা দেখাইছে, একটা হচ্ছে টু ভ্যালু অ্যানালাইসিস, একটা হচ্ছে থ্রি ভ্যালু বাউন্ডারি ভ্যালু অ্যানালাইসিস, দ্যাটস ইট। ইংলিশে ইংলিশে বলছে অনেক জটিল করে অবস্থা, আপনি 2 থেকে 3 বার পড়লে আপনি বুঝে ফেলাবেন বিষয়টা। সো টু ভ্যালু বাউন্ডারি ভ্যালুতে যেটা বলে বাউন্ডারি এবং বাউন্ডারির বাইরের নাম্বার, আর থ্রি ভ্যালু বলে হচ্ছে বাউন্ডারি, বাউন্ডারির বাইরের নাম্বার এবং বাউন্ডারির ভিতরের নাম্বার। ইট মিনস আমরা যদি ধরে নেই আমাদের ব্যাংকের অ্যাকাউন্ট খোলার জন্য 18 থেকে 60 এই বয়সের পার্সনরা হচ্ছে ব্যাংক অ্যাকাউন্ট খুলতে পারবে। সো আমাদের বাউন্ডারি ভ্যালু হবে হচ্ছে যে 18 এবং 60। টু ভ্যালু বাউন্ডারি ভ্যালু হবে 17, 18, 60, 61। থ্রি ভ্যালু বাউন্ডারি ভ্যালু হবে হচ্ছে 17, 18, 19, 59, 60, 61। শেষ। বাউন্ডারি ভ্যালু অ্যানালাইসিস আপনারা সবাই শিখে ফেললেন, এখানে যতটুকু শিখাইছে। কংগ্রাচুলেশনস। সো নাও আমরা একটা এক্সাম দেখি। হ্যাঁ, এক্সাম বাউন্ডারি ভ্যালু অ্যানালাইসিসটা কিভাবে তারা রাখছে। সো এখানে আমরা একটা বাউন্ডারি ভ্যালু অ্যানালাইসিস দেখতে পাচ্ছি, 21 নম্বর প্রশ্ন। এই প্রশ্নটা তারা বলছে হচ্ছে একটা মার্ক সিলেবাস দিয়ে দিছে। এই সিলেবাসটার ভিতরে হচ্ছে যে আপনার 51, 60, 61 কোন পয়েন্টে কত, মানে হচ্ছে আমাদের যেরকম ছিল A+, B+, C, D, E, F, ঠিক আছে, পাস, এক্সেলেন্ট। ঠিক আছে, এরপর আপনি হচ্ছে একটা টেস্ট কেস লিখছেন, টেস্ট কেসের ভিতরে আপনি এই ভ্যালুগুলো নিয়ে টেস্ট করছেন। ঠিক আছে, যে আপনি 6টা টেস্ট কেস লিখছেন। প্রত্যেকটা টেস্ট কেস হচ্ছে যে আপনার টেস্ট কেস 2 হচ্ছে 50 এই ভ্যালুকে নিয়ে টেস্ট করছে, 60কে নিয়ে টেস্ট করছে, 70কে নিয়ে টেস্ট করছে, 80কে নিয়ে টেস্ট করছে। সো এখন সে বলতেছে যে আপনি টু ভ্যালু বাউন্ডারি ভ্যালু অ্যানালাইসিস যদি চিন্তা করেন, তাইলে এই জিনিসটা আপনি কত পার্সেন্ট টেস্ট কেস আপনার অ্যাচিভ হইল। হোয়াট, মানে আই মিন দ্য রিয়েল সিনারি হচ্ছে যে এরকম, আমি ওখানে কি পড়লাম কি বুঝলাম, ফাইনালি এখানে এসে কি আসলো। এটা তাও হচ্ছে আমি একটা সহজ জিনিস দিয়ে ফেলছি, ঠিক আছে। আরো জটিল আছে যেখানে হচ্ছে যে আপনার বাউন্ডারি ভ্যালু অ্যানালাইসিসে নাম্বারই নাই ডাইরেক্ট। এরকম একটা যদি আমি খুঁজে বের করার চেষ্টা করি। হুম, এখানে না, বাউন্ডারি ভ্যালু এখানে নাই। আচ্ছা, অন্য কোনো একটা সেটের ভিতরে আমি দেখছিলাম আর কি, যে জায়গাগুলোতে বাউন্ডারি ভ্যালু তো হচ্ছে যে আপনার মৌখিক, মানে আপনার কন্ডিশন কন্ডিশন দিয়ে হচ্ছে যে তারা বাউন্ডারি ভ্যালু অ্যানালাইসিস করতেছে আর কি। আচ্ছা, আমি অলরেডি অনেক উপরে চলে গেছি, এখানে থাকবে না জিনিসটা। এটা হচ্ছে যে রিগ্রেশন টেস্ট সুইট, এখানে হচ্ছে যে আপনার ইকুইভ্যালেন্ট পার্টিশনিং, এটাই বাউন্ডারি ভ্যালু অ্যানালাইসিস দিছে। তো এরকম যখন বাউন্ডারি ভ্যালু অ্যানালাইসিস আসে, তো এটা স্বাভাবিকভাবে এখান থেকে মিলানোটা খুব কঠিন। লাইক তখন হচ্ছে যে আসলে নোটপ্যাডের প্রয়োজন হয়। আমি নোটপ্যাড ওপেন করলাম, হ্যাঁ, আপনারা নোটপ্যাড না দেখতে পারলে আমাকে অবশ্যই বলবেন। সো নোটপ্যাডে আমাদের এবং আমাদের এক্সাম বোর্ডেও হচ্ছে নোটপ্যাডটা ইউজ করা খুব প্রয়োজন হয়। যদি আমরা এরকম ভাবে চিন্তা করতাম 18 থেকে 60 হচ্ছে যে রেঞ্জ, তাহলে আমার টু ভ্যালু বাউন্ডারি ভ্যালুর জন্য হয়তো ভাইয়া 17। নোটপ্যাডটা দেখা যাচ্ছে না। ওকে, এখন দেখতে পাচ্ছেন আশা করতেছি। জি, এখন দেখা যাচ্ছে। থ্যাংক ইউ। সো এটা হচ্ছে 18 থেকে 60, এটার জন্য আমার টু ভ্যালু বাউন্ডারি ভ্যালু হবে 17, 18, 60, 61। হ্যাঁ, বাউন্ডারি এবং বাউন্ডারির বাইরে, বাউন্ডারি বাউন্ডারির বাইরে, বাউন্ডারি বাউন্ডারির বাইরে, আগে পরে, হ্যাঁ। সো এখন আমি যদি 4টার টেস্ট করি তাহলে আমার এখানে 100% কভারেজ। আমি যদি 2টা টেস্ট করি 50% কভারেজ। আমি যদি 3টা টেস্ট করি 75% কভারেজ। এখন তারা এখানে অনেকগুলা রেঞ্জ দিছে, অনেকগুলা রেঞ্জ দিয়ে এরপরে তারা জিজ্ঞেস করছে যে আপনি এই কটা টেস্ট করছেন, এতে আপনার কতখানি কভার হইলো। সো দিছে জিনিসটা কমপ্লেক্স করে। সো আমরা একটা কুইক সলিউশন সলভ করার ট্রাই করি, হ্যাঁ। সো দেখেন প্রথমটাতে আমার বলছে 0 to 50। সো 0 to 50-র ভিতরে ফেল থাকবে, কোনো বিষয় না। এখন আমরা জানি যেহেতু এটা গ্রেড, এক্সাম মার্ক, সো আমাদের হচ্ছে নেগেটিভ কেউ পাইতে পারে না। সো এটা আপনাকে আবার বুঝে নিতে হবে, ঠিক আছে। নেগেটিভ মার্ক তো আর হইতে পারে না। সো আপনার এখানে শুরু হবে আপনার ইয়া থেকে, কি বলে, 0 থেকে। আবার এ থেকে আপনি যখন 50, সে 51ও পাইতে পারে। সো আমার এটা টু ভ্যালু বাউন্ডারি ভ্যালু কত হবে? 0, 50, 51। এরপরে হচ্ছে যে আপনার সেকেন্ড সেকশনটা হচ্ছে যে 51 থেকে 60। সো এটা টু ভ্যালু কত হবে? 50, 51, 60,
61। তারপরেরটা কত আছে? 61 থেকে 70। এগুলা আপনার মনে করেন যে প্রত্যেকটা K3 লেভেল, হ্যাঁ, আপনাকে এরকম হচ্ছে যে যতগুলা K3 লেভেল আছে সবগুলাকে হচ্ছে আপনার এরকম অজস্র অ্যামাউন্টের হাতে প্র্যাকটিস করে করে তারপর আপনি হচ্ছে যে এক্সাম দিতে পারবেন আর কি। আদারওয়াইজ এই জায়গাগুলো আপনি এক্সামে যায় এই কোশ্চেন, এবং আমি আপনাদেরকে বারবার যেটা বলতেছি, তারা যেই ডেমোগুলো দিছে এগুলো হচ্ছে যে একটা স্ক্যাম করছে আর কি। আপনাকে একটা কনফিডেন্স দিচ্ছে আপনি যেন রেজিস্ট্রেশন করে এক্সাম দিতে যেন ফাইনালি আরো কঠিন হবে। সো এগুলোকে আপনাকে প্র্যাকটিসে নিয়ে আসতে হবে। সো আপনারা একটা কোশ্চেন আমাকে করেন যে এই যে আহ, তাইলে আমি হলো প্র্যাকটিসটা করবো কোথা থেকে? আমার সিলেবাসে যেগুলো আছে এবং আমার হচ্ছে যে স্যাম্পল এক্সামে যেগুলো আছে, হ্যাঁ, তার বাইরে আমি কিভাবে যাইতে পারি? তো আমি এটাতে যেটা করছিলাম, আমি হচ্ছে যে আপনার ধরেন এআই কে দিয়ে আমি যখন আমার প্রক্টরিং করাইতাম, আমি এক্সাম গুলো এআই কে দিচ্ছি, এআই থেকে নিয়ে আসতেছি, সেগুলো দিয়ে আমি হচ্ছে যে এক্সাম দিছি। আরেকটা কাজ করতাম, সেটা আমি হচ্ছে যে এক্সাম্পল পর পরে যে আমি আপনাদেরকে বলতেছি, হ্যাঁ, এটা যদি ভুলে যাই আমাকে আবার মনে করাই দিন। 70, 71। এরপরে আছে হচ্ছে 71 থেকে 80। তার মানে এটা বাউন্ডারি ভ্যালু হচ্ছে 71, 80, 81। তারপর হচ্ছে আছে কোনটা? 81 থেকে 90। 81 থেকে 90। সো এটার বাউন্ডারি টু ভ্যালু 80, 81। আবার দেখেন এখানে টু ভ্যালু বাউন্ডারি ভ্যালু দিছে, এক্সামে আসবে হচ্ছে যে আপনার দেখবেন থ্রি ভ্যালু বাউন্ডারি ভ্যালু, এটা আরো কমপ্লেক্স। সো এগুলোতেও প্র্যাকটিসের কোনো বিকল্প নাই, এবং আপনাকে হাতেই আপনার হাতকেই ডার্টি করতে হবে, হাত দিয়ে প্র্যাকটিস করবেন, এরপর আপনি হাতে আসবে, আদারওয়াইজ আপনি পারবেন না জিনিসটা। 90 and 100। সো অলরেডি এটাও আমরা 91, এবং আমরা জানি মার্ক 100-এর উপরে যেতে পারে না, সেটাও আপনাকে জেনে নিতে হচ্ছে। প্র্যাকটিক্যাল, বি প্র্যাকটিক্যাল, হ্যাঁ। সো 90, 91 এবং 100 এটাতে আমাদের শেষ হয়ে যাচ্ছে। এবার আমরা যদি এখান থেকে এই কোশ্চেন মার্কগুলোকে দেখি, তাহলে আমরা ধরেন একটু মানে করতেছি কি, আমি হচ্ছে শুধু বাউন্ডারি ভ্যালুগুলোকে রাখতেছি, রেঞ্জ গুলোকে রাখতেছি না, আমি এটাকে মুছে দিচ্ছি। সেগুলো হচ্ছে প্র্যাকটিস করে করে আপনি আপনার স্টাইলটা আপনি এনে ফেলতে পারবেন, যে কি করলে আপনার আনসার গুলো আপনি সহজে বের করতে পারেন। সো দেখেন এখানে আমার হচ্ছে বাউন্ডারি ভ্যালু গুলো আছে, আমি রেঞ্জ সরায় ফেলছি। এবার আমি এখান থেকে রিপিট নাম্বার গুলোকে সরায় ফেলবো। রিপিট নাম্বার গুলো সরায় ফেলা মানে হচ্ছে এই যে যেগুলো দুইবার আছে, দুইটা জায়গাতে একই সেটে, মানে একই রেঞ্জ ছিল। সো একটা টেস্ট করা মানে দুইটা রেঞ্জের ভিতরে টেস্ট হয়ে যাওয়া। সো এখান থেকে আমি রিপিট গুলো মুছে দিচ্ছি। 60, 61 এরকম দুইবার আছে, এটা সরাই দিলাম। 70, 71 দুইবার আছে, 80, 81 দুইবার আছে, 90, 91 দুইবার আছে। সো এখানে এবার আমার এগুলো মোটামুটি কমপ্লিট হয়ে গেল সেট বানানো। এখন আমি যদি দেখি এখানে নাম্বার আছে কত, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12টা নাম্বার আছে, 12টা ইউনিক বাউন্ডারি ভ্যালু আছে, যে 12টা ভ্যালু দিয়ে আমি টেস্ট করলে আমার এই সিনারিওতে 100% টু ভ্যালু বাউন্ডারি ভ্যালু অ্যাচিভ হবে। এখন আমাকে দেখতে হবে টেস্ট কেসে কোনটা কোনটা দিছিল। টেস্ট কেস ওয়ানে ছিল 91, যেটা এখানে একটা আসছে। এরপরে হচ্ছে টেস্ট কেস টুতে আছে 50। 50 আছে কোথায়? এখানে। হ্যাঁ, টেস্ট কেস ওয়ানে ছিল 90 আর 91। টেস্ট কেস টুতে ছিল হচ্ছে যে 50। এটা হচ্ছে টেস্ট কেস টু। তারপর হচ্ছে এই টেস্ট কেস থ্রি ছিল 81। সো এখানে আমি 81 পাইছি। টেস্ট কেস থ্রি। এরপর হচ্ছে পাইছি 60। টেস্ট কেস ফোর, 60 আছে এই জায়গাতে। 60, টেস্ট কেস ফোর। তারপর আছে আবার 70। 70 আছে টেস্ট কেস ফাইভ। 70, টেস্ট কেস ফাইভ। আর আছে কত? 80। 80 হচ্ছে গুড, 80 এখানে পাইছি আর একটা টেস্ট কেস সিক্স। সিক্স। সো এখানে এইটা আমি কেন লিখলাম? এটা আমার লেখার পিছনে রিজন হচ্ছে যে অনেক সময় দেখা যায় যে এই যে 70 আর 71, হ্যাঁ, এর ভিতর থেকে লাইক বিষয়টা অনেকটা এরকম যে এই 18 এবং 60 এর ভিতরে আমার যদি এরকম আমি ইয়া কাউন্ট করতাম একটা, ঠিক আছে, 22, অথবা হচ্ছে আমার 36, অথবা আমার হচ্ছে 47, এদেরকেও আমি যদি ইয়া করতাম, কি বলে, এক্সিকিউট করতাম, আমার কিন্তু কাভারেজ রেশিও বাড়তো না। কারণ আমার বাউন্ডারি ভ্যালু হচ্ছে এই চারটা, মাঝখানের ভ্যালুগুলো আমি এক্সট্রা
করতেছি। সো এই চারটাকে যখন আমি এক্সিকিউট করব তখন আমার 100% কাভারেজ হবে। সো আমি যদি এই নিচ মাঝের এক্সট্রা ভ্যালু সহ সবাইকে করলাম, কিন্তু আমি যদি 61 এইটাকে আমি যদি স্কিপ করি, তার মানে আমার এটা স্টিল 75% কাভার করবে, নট 100%। এই কারণে আমি এই জায়গাতে আমি ছোট ছোট করে নোট লিখতেছি। ছোট ছোট করে নোট লিখে আমি দেখবো যে আমার এখানে রেঞ্জের ভিতরে এমন কিছুকে সে নিয়ে ফেলছে কিনা যেটা আসলে বাউন্ডারি না। সো এটা আমার কাউন্টে আসবে না। সো এগুলো হচ্ছে প্রত্যেকটা K3 লেভেলের জন্য এক এক ধরনের স্ট্র্যাটেজি। সব থেকে সহজ বাউন্ডারি ভ্যালু, এটা বোঝা সহজ, দেখানো সহজ, এই কারণে আমি হচ্ছে এই জিনিসটা আপনাদের সাথে ডেমনস্ট্রেট করতেছি আর কি। সো অলরেডি আমরা দেখলাম যে এখানে সবগুলো ইউনিক বাউন্ডারি ভ্যালুই যেহেতু ইউজ করছে, সো এখানে 1 2 3 4 5 6, 6টা ভ্যালু সে নিছে। এবং আমরা জানি আমাদের বাউন্ডারি ভ্যালু ছিল ইউনিক 12টা, তার ভিতর 6টা টেস্ট হয়েছে, 6 12, তার মানে হচ্ছে আমার 50% টেস্ট কাভারেজ হয়েছে। সো এইটাই আর কি। আমরা সিলেবাসে যে জিনিসটা দেখতেছিলাম বাউন্ডারি ভ্যালু অ্যানালাইসিস, এই বাউন্ডারি ভ্যালু অ্যানালাইসিস এরকম তারা বুঝাই দিছিল, এরপর আপনাকে হচ্ছে ওই লেভেল পর্যন্ত আপনার বুস্টটাকে নিয়ে যেতে হবে আর কি, ঠিক আছে? এবং এটা সব থেকে সহজ টপিক, বিলিভ মি, এর থেকে বড় কঠিন জিনিসগুলো আরো অনেক কমপ্লেক্স আছে আর কি। সো আপনি যখন এই জিনিসগুলো শিখবেন, আপনি এক্সাম দিতে যে আরো আপনি নিজেকে বুঝতে পারবেন। ছোট একটা কোশ্চেন ছিল আমাদের, যে মানে আমি আপনাদেরকে শেয়ার করতেছিলাম, আপনারা যখন চিন্তা করবেন বিষয়টা নিয়ে আপনাদের মাথাতেও কোশ্চেনটা আসবে যে আমার এই যে সিলেবাস আছে হাতে এবং আমার কাছে কোশ্চেন গুলো আছে, তো আমি এখান থেকে যদি প্রিপারেশন নিই, আমি এই লেভেলগুলো পর্যন্ত বুঝছি কি বুঝি না, এটা আমি আসলে কিভাবে জাস্টিফাই করব? এবং এটা ভেরি ভ্যালিড কনসার্ন, ঠিক আছে? সো তার মানে দেখা যাচ্ছে আমি কিন্তু আসলে কোচিং বা ট্রেনিংকেই প্রমোট করে ফেলতেছি কাইন্ড অফ, তাই না? যে আমি আপনাদের সামনে আসলে প্রেজেন্ট করছি জিনিসটা এরকম যে আসলে আমাকে তার মানে তো কোচিং ছাড়া এটা তো, মানে ট্রেনিং ছাড়া বা এই ধরনের কোনো কিছু ছাড়া তো আসলে পসিবল না বিষয়টা, বাট ইটস নট ট্রু, এন্টায়ারলি নট ট্রু। আপনার এই জিনিসটার জন্য যে যে ব্যাপারটা হয়, আপনি যখন ছোটখাটো কিছু ইউটিউবের ভিডিও দেখলে বা এই সমস্ত বিষয়গুলো দেখলে টিপস গুলো অলরেডি পেয়ে যাবেন, আমি যেগুলো আপনাদেরকে দিব আর কি। যে এই সমস্ত বিষয়গুলোর জন্য এই যে এখান থেকে দেখাচ্ছিলাম এই যে মাস্টারিং K3, হ্যাঁ, K3-র জন্য আমাদের হচ্ছে কিছু আলাদা রিসোর্স পড়া লাগে। তার ভিতর প্রথমটা হচ্ছে সিলেবাস ভার্সন 3.1, 2 নম্বর হচ্ছে রেক্স ব্ল্যাকের বুক, আমাদের গুরু, এসকিউ এদের গুরু। উনি হচ্ছেন যে আমাদের এই যে আইএসটিকিউবি যেই সিলেবাস প্রণেতাদের একজন। সিলেবাস কই, এই সিলেবাস যারা বানাইছেন তাদের ভিতর উনি হচ্ছেন রেক্স ব্ল্যাক, উনি হচ্ছেন যে আপনার ম্যানেজার ছিলেন। আইএসটিকিউবির হচ্ছে আপনার সিলেবাস এবং এক্সামের বোর্ডের ম্যানেজার হচ্ছেন যে রেক্স ব্ল্যাক। ওনার নামটা আমি আনফরচুনেটলি এখানে খুঁজে পাচ্ছি না আর কি। সিলেবাস, যাই হোক এখানে কোনো একটা জায়গায় তো ওনার নাম মেনশন করা আছে আর কি। তো রেক্স ব্ল্যাক উনি হচ্ছেন যে ম্যানেজার, প্রজেক্ট ম্যানেজার লেভেলের আর কি। তো উনি ম্যানেজার হওয়ার কারণে যে সুবিধাটা হয়েছে, এবং ভার্সন 4 এর ম্যানেজার আর কি। তো যার কারণে উনি যে বইটা লিখছেন, এই বইটা হচ্ছে যে পুরোপুরি এই সিস্টেমের এলাবোরেশন। হোয়ার ইজ দ্য বুক, বই, এটা হচ্ছে যে রেক্স ব্ল্যাক ওনার বই আর কি, ঠিক আছে? এবং ওনার বইটা হচ্ছে ভার্সন 4টা হচ্ছে মানে এই যে 4 যখন আপলোড করছে, তখন হচ্ছে যে এই যে আপডেটেড ফর আইএসটিকিউবি 2018 ভার্সন 4, যেটা ফোর্থ এডিশন, এই ফোর্থ এডিশনটা উনি হচ্ছে রিলিজ করছে। ফোর্থ এডিশনের ভিতরে হচ্ছে যে এই প্রত্যেকটা চ্যাপ্টার, প্রত্যেকটা টপিক, আমরা সিলেবাস দেখলাম কত পৃষ্ঠা, 78 পৃষ্ঠা। 78 পৃষ্ঠার ভিতরে বক্কর চক্করই বেশি। আমাদের রিয়েল পড়াশোনা আসে হচ্ছে যে কোথা থেকে, রিয়েল পড়াশোনা আসে হচ্ছে যে আপনার 14 নম্বর পৃষ্ঠা থেকে 59 নম্বর পৃষ্ঠা পর্যন্ত। তার মানে বাইরে কেটে 45 পৃষ্ঠা পর্যন্ত, ঠিক আছে? 45 পৃষ্ঠার ভিতরে এরকম ঠাসায় জিনিসপত্র দিয়ে দিছে। কিন্তু ওনার বইটা হচ্ছে যে আপনার 207 পৃষ্ঠা, এবং আমার কাছে এটা হচ্ছে ভার্সন 3, ঠিক আছে, থার্ড এডিশন। অনলাইনে আসলে ফ্রি আমি এটাই পাইছি, আমার ওটা পারচেস করার প্রয়োজন হয় নাই। তো ভার্সন 3-তে খুব বেশি পার্থক্য না, ওই যে চেঞ্জ লগের যে জিনিসগুলো আসছে ওইটাতে কিছু প্যাটার্ন চেঞ্জ হয়েছে, কিছু ওয়ার্ডিং চেঞ্জ হয়েছে। সো আপনি যখন এটা পড়াশোনা করে ফেলাবেন তখন অলরেডি আপনি বুঝে ফেলবেন বিষয়টা, যে এখানে আসলে খুব বেশি জটিল কিছু না। সো এখানে যদি আমি দেখাইতে যাই, চ্যাপ্টার 4, চ্যাপ্টার 4-এ হচ্ছে ব্ল্যাক বক্স টেস্টিং টেকনিক 87,
আমরা যদি 87 পৃষ্ঠাতে যাই, 87 হচ্ছে এক্সপিরিয়েন্স, ব্ল্যাক বক্স টেস্টিং টেকনিক, টেকনিকের ভিতর ইকুইভ্যালেন্ট পার্টিশনিং। এই যে মানে কি ইন্টারেস্টিং ব্যাপার, এই সমস্ত যে সিনারিও থেকে কোশ্চেন হবে, এই সিনারিও গুলো সিলেবাসে নাই ডাইরেক্ট, বাট এখানে খুবই সুন্দরভাবে উনি ডিটেল দিয়ে দিছে। বাউন্ডারি ভ্যালু ইনভ্যালিড কিভাবে হয়, ভ্যালিড কিভাবে পালন করে, আবার হচ্ছে যেগুলোতে নাম্বার সেটাতে কিভাবে আসে, ইন্টারেস্ট পার্সেন্টেজ আসলে সেটাকে কিভাবে বাউন্ডারি ভ্যালু বের করতে হয়, আবার কন্ডিশনের বাউন্ডারি ভ্যালু কিভাবে আনে, সেই জিনিসগুলো খুব সুন্দরভাবে দিয়ে দিছে। এবং প্রতিটা চ্যাপ্টারের শেষে এক্সাক্ট ওই চ্যাপ্টারের উপরে হচ্ছে যে উনি এক গাদা কোশ্চেন দিছে। কোথায় গেল কোশ্চেন, কোশ্চেন, কোশ্চেন? 4.5 চ্যাপ্টার রিভিউ, চ্যাপ্টার রিভিউর পরে স্যাম্পল এক্সাম কোশ্চেন, যথেষ্ট অ্যামাউন্টের স্যাম্পল এক্সাম কোশ্চেন আছে। এবং এই কোশ্চেন গুলো বেশিরভাগই উনি ফোকাস করছেন হচ্ছে K2 অ্যান্ড K3, কারণ K1 আপনি পারবেন, উনিও ধরে নিয়েছে জিনিসটা। সো এইগুলাকে আপনি যখন অ্যানালাইসিস করবেন, এটা সলভ করতে যে আপনি যখন এআই এর সলভ ইয়াগুলো নেবেন, এই প্র্যাকটিস করতে করতে আপনার নিজস্ব টেকনিক আপনি আবিষ্কার করে ফেলতে পারবেন। সো এটা হচ্ছে যে আইএসটি কিউবির বাইবেল আপনার হচ্ছে ফাউন্ডেশন লেভেলের জন্য। সিলেবাসের পরে অবশ্যই আপনার এই বইটার প্রয়োজন হবে। আপনি পারচেস করলে আপনি আপডেটেডটা পাবেন অনলাইনে, আপনার ফ্রি ভার্সনটা আছে। ছোট একটা বিষয় আমি এখানে একবার বলে রাখি, যেটা হচ্ছে যে আমার নিজে আমি রিসেন্টলি একটা হচ্ছে যে আপনার একটা এলএমএস প্ল্যাটফর্ম আমি পারচেস করছি, যেখানে আমি চেষ্টা করতেছি যে আস্তে ধীরে আমি এটা আমার একটা পার্সোনাল ওয়েবসাইট আমি বানাবো, যেখানে আমি এরকম কিছু কন্টেন্ট বা আপনার হচ্ছে যে কিছু কন্টেন্টের ভিডিও ব্লগ এগুলো আমি আমার এই ওয়েবসাইটটাতে লিখবো আর কি। তো এখানে আমি অলরেডি যে জিনিসটা করছি, আমি এই ইবুকটা, হ্যাঁ, থার্ড এডিশনের বই, আর আজকের যে স্লাইড, আজকের যে প্রেজেন্টেশন, যদিও এটা আমার একটা মানে ফ্লো গাইড করার ছিল আর কি, বাট তারপরেও আপনারা এটা কালেকশনে রাখতে পারেন যে আমরা কি কি বিষয় নিয়ে আলোচনা করছিলাম, হয়তো দেখলে আপনাদের মেমোরি রিকল হবে আর কি। আনফরচুনেটলি আমরা যেহেতু এই ওয়েবিনারটার ভিডিও দিচ্ছি না, তো এই স্লাইডটা, এই দুইটা জিনিস আমি এখানে আপলোড করে দিছি। তো আপনারা কষ্ট করে যদি এটা ইয়া করেন আর কি, এই ওয়েবসাইটের লিঙ্কটা আমি আপনাদেরকে দিয়ে দিব। তো গ্রুপেও শেয়ার করে দিব না পরে। আমি ওয়েবসাইটটা এখন আমি একদম গরম গরম নগদে আর কি বানানো, তো এখানে আমার এখন আসলে খুব বেশি কোনো সাজানো বা অন্য কোনো কিছু করি না, জাস্ট আমার ওয়েব প্ল্যাটফর্মটা তৈরি করে এখানে আমি এই বই দুটারে আমি আপলোড করছি আর কি জাস্ট। তো আপনারা এই জিনিসটাকে জাস্ট এখানে গেলে, এই লিঙ্কটাতে গেলে আপনি হচ্ছে এই দুইটা আইটেম পাবেন, এটা আমি ফ্রি দিয়ে রাখছি। সো এটা পারচেস করতে গেলে যে ফ্রি বাই নাও দিলে আপনার হচ্ছে যে জাস্ট এই ওয়েবসাইটটাতে আপনার সাইন আপ করতে হবে। সাইন আপ করলে আমার যেহেতু অ্যাকাউন্ট অলরেডি করা আছে, সো আপনি খুব ইজিলি এখান থেকে আপনি অ্যাক্সেসটা পেয়ে যাবেন আর কি। ঠিক আছে, আমার তো আমি অলরেডি একটা টেস্টিং পারপাসে কিনছিলাম। আমি যদি হচ্ছে বইটাতে দেখি তাহলে বইটা হয়তো আমি কিনি নাই। সো ভিউ ডিজিটাল ডাউনলোড, এখানে গেলে আপনি হচ্ছে বইটা ডিরেক্ট ডাউনলোড করে ফেলতে পারবেন। এই দুইটা জিনিস আমার এখানে দেওয়া আছে। সো আমি আপনাদের সাথে লিঙ্কটা শেয়ার করব। আমি আপনাদেরকে রিকোয়েস্ট করবো যে আপনারা একটু একটু সময় লাগবে 1 মিনিট, বাট আপনি যদি এটাতে ইয়া করেন আর কি, সাইন আপ করেন, তাহলে এই কন্টেন্টগুলো পাবেন। এবং পরবর্তীতে আমি আরো যে কোশ্চেন্স পাই বা এই সমস্ত জিনিসগুলো পাই, তাহলে আমি হচ্ছে যে আপনাদের সাথে শেয়ার করবো আর কি। মেসেজ দেখেন না এখান থেকে দেয় মনে হয়। আচ্ছা, হ্যাঁ, মেসেজে দিয়ে দিলাম এবং গ্রুপে দিয়ে দিব আর কি। সো আপনি ডিজিটাল ডাউনলোডে গেলে এই দুটো জিনিস পেয়ে যাবেন। সো এটা হচ্ছে যে আমাদের মোটামুটি K3 লেভেলের আইটেমগুলো। আর হচ্ছে ভার্সন 3 যেটা বলছিলাম, ভার্সন 3-তে হচ্ছে যে একটু ডিটেল দেওয়া ছিল। ভার্সন 3 সিলেবাসটা আমি আমার ওয়েবসাইটটাতে দিয়ে দিব না। হ্যাঁ, ভার্সন 3-তে দেখা গেছে যে ভার্সন 4-এ যে একেবারেই ছোট করে ফেলাইছে। ভার্সন 3 দেখেন 93 পৃষ্ঠা ছিল, ভার্সন 4-তে দেখলেন যে 73 না 75 পৃষ্ঠা। সো এটাতে আরেকটু ইলাবোরেটিভ ছিল। বাট আমাকে সব থেকে বেশি হেল্প করছে হচ্ছে রেক্স ব্ল্যাকের বই। তো ওনার বইটাই আসলে আমি মানে সব থেকে বেশি মানে কি বলে নিজের প্র্যাকটিস করা বলেন বা নিজেকে ইভালুয়েট করা বলেন, ইভেন আমি যে প্রত্যেকটা K3 লেভেল বা K2 লেভেলে যে আমি টেকনিকগুলো আমি তৈরি করছি স্পিড সলিউশনের জন্য, সবগুলো আসলে রেক্স ব্ল্যাকের বই থেকে আসলে আমি পাইছি আর কি। সো এটা হচ্ছে যে মাস্টারিং K3। আমরা মোটামুটি আমাদের সিস্টেমের শেষ পর্যায়ে চলে আসছি। K3 স্ট্রাকচার স্ট্র্যাটেজিটা তো আমি আপনাদেরকে বললামই যে আপনারা যখন শিখবেন
তখন আপনারা নোটপ্যাডে ইউজ করবেন। নোটপ্যাডে করার মাধ্যমে আপনারা এটা প্র্যাকটিসটা স্পিড বাড়াবেন। লাইক আপনি যদি কখনোই প্র্যাকটিস করার সময় বা শেখার সময় নোটপ্যাড ইউজ না করেন, এক্সামের টাইমে আপনি টাইপ করতে করতে আপনার সারাদিন পার হয়ে যাবে। সো আমরা যদি প্রিপারেশনের একটা সিকোয়েন্স আপনাদেরকে বলার চেষ্টা করি শর্টে, সেটা হচ্ছে যে কিওয়ার্ড গুলোকে ভালো মতো প্রথমে শেখা, এরপর কে ম্যাপ অনুযায়ী নিজের লার্নিংটাকে সামনের দিকে আগায় নিয়ে যাওয়া, এরপর হচ্ছে এআই প্রক্টরিংটা ভালো মতো ইউজ করা নিজেকে ইভালুয়েট করার জন্য। এক্সাম অ্যানাটমি হচ্ছে আমি যেটা বলতেছিলাম যে তারা যে স্যাম্পল এক্সামগুলো দিছে এগুলো হচ্ছে মডারেটেড, বাট রিয়েল এক্সামে হচ্ছে যে এক্সট্রিম ওভারল্যাপিং হয়, ডিসেপটিভ হয় আর কি। মানে একটার সাথে আরেকটা দেখা যায় যে খুবই সিমিলার, কোনটা যে সঠিক কোনটা যে ভুল এটা আসলে বোঝা যায় না সহজে। সো আপনাকে যতটা ডিটেল শিখতে পারেন ততটাই ভালো হবে আর কি, ঠিক আছে? এগুলোর জন্য আপনারা মেইন বই পড়া বলেন বা ইউটিউব ভিডিও বলেন, এই জিনিসগুলোর মাধ্যমে অনেক ভালো মতো শেখা যায় বিষয়গুলো। আর প্রত্যেকটা কে লেভেলেরই টেকনিক আছে, ঠিক আছে? আপনি একটু পড়াশোনা করলে টেকনিকটা ধরে ফেলতে পারলে তখন দেখা যাবে যে এগুলো আসলে মাথায় রাখাটা খুব কঠিন কোনো কিছু না। কোশ্চেন ডিফিকাল্টিস ক্লিয়ার এন্ড ডিরেক্ট থাকে স্যাম্পল গুলাতে, বাট হচ্ছে যে আপনার লজিক বেসড কোশ্চেন হয় রিয়েল এক্সাম। আর হচ্ছে কে লেভেলটাতে হচ্ছে যে অবভিয়াস থাকে, আর হচ্ছে যে রিয়েল এক্সামে মিক্সড প্যাটার্নে থাকে, যার কারণে দেখা যায় যে আপনি যদি কে লেভেল গুলাকে সরাসরি ডিটারমাইন করে স্কিপ না করেন, আপনি ওই যে যেই মানে মুগ্ধতার চক্করে হারায় যাবেন আর কি। লাইক আপনি কে3 সলভ করতেছেন করতেছেন, আপনার হাফটা পার হয়ে গেছে, আপনি খবর নেই। আর হচ্ছে টার্গেটেড অ্যাকুরেসি, ঠিক আছে? সো স্যাম্পল এক্সামে হচ্ছে যে আপনাদের পাশ করানোর জন্য টার্গেট দিয়ে রাখে, আপনি একটা স্যাম্পল এক্সাম দিবেন আপনি 30 পেয়ে গেছেন। কিন্তু রিয়েল এক্সামটা আসলে আপনার এক্সেলেন্সটাকে বের করার চেষ্টা করে যে আপনি আসলে কতটুকু পারেন। সো এই জন্য আর কি রিয়েল এক্সামটা একটু কঠিন হয়। অফিসিয়াল ওয়েবসাইটটা আপনার জন্য মেইন। আর হচ্ছে প্রক্টরিং প্রিপারেশনের জন্য আপনাকে হচ্ছে মানে খুব ভালো একটা প্লেস প্রয়োজন হয়। আমি যদি ছোট করে একটু বলার চেষ্টা করি, রিয়েল এক্সামটা আমি দিছিলাম। আচ্ছা, আমরা শেষ পর্যায়ে চলে আসছি, আমরা জাস্ট হচ্ছে রেজিস্ট্রেশন লজিস্টিক্স দেখবো এবং হচ্ছে লাইভ ডেমোটা দেখবো। আমরা একটু দেখি আমাদের পার্টিসিপেন্ট কয়জন আছেন। যাক, আলহামদুলিল্লাহ, আমি আপনাদের আগ্রহ ধরে রাখতে পারছি। আমি আমার নিজের উপরে মুগ্ধ। আমরা এখনো 60+ পার্টিসিপেন্ট আছেন, থ্যাংক ইউ, আপনাদের অনেক ধন্যবাদ আপনাদেরকে। আমার কষ্টটা সার্থক। আচ্ছা, সো এই হচ্ছে যে ওয়েবসাইট যেখান থেকে আমি অনলাইন পারচেস করছিলাম, এবং আপনারাও এটা থেকেই করবেন। এই যে আমি আপনাদেরকে লাইভ ডেমো দেখাবো যেটা, সেটার ব্যাপারে আপনারা আরেকবার মনে করাই দিন। আমি যদি আপনাদেরকে না বলতে পারি, ভুলে যাই যে আমি কিভাবে এই সিক্রেট জায়গাটা পাইছিলাম, সেটা এখান থেকে আছে আর কি। সো এই ওয়েবসাইটে এসে আপনার হচ্ছে সিম্পল, খুবই ইজি ব্যাপার। এখান থেকে আপনি হচ্ছে যে রিমোট প্রক্টর সেট করবেন, টেস্ট সেন্টার না, যেহেতু আমি বলছি যে বাংলাদেশে আসলে টেস্ট সেন্টার শুধুমাত্র ড্যাফোডিল এবং এটাকে আসলে ভাবে খুঁজে পাওয়া যায় না, এই কারণে রিমোট প্রক্টর মানে আমি বাসায় দেব। সেটার জন্য $133 47 সেন্ট আছে, ল্যাঙ্গুয়েজ অবশ্যই ইংলিশ। আমি যেটা করছিলাম, এই যে প্রথমটা হচ্ছে টাইম এক্সটেনশন, ইটস ভেরি ইম্পর্টেন্ট। ইভেন আপনারা রেজিস্ট্রেশন করার টাইমে আমার সাথে যদি কেউ পার্সোনালি যোগাযোগ করতে চান, বা এনি টাইম আপনার প্রিপারেশন টাইমে যদি আপনার মনে হয় যে একটু ডিসকাস করার প্রয়োজন কোনো বিষয়ে, আপনারা ওয়েলকাম, ঠিক আছে? আমি আপনাদেরকে এই বিষয়তে আরো ভালোভাবে গাইড করব। এই টাইম এক্সটেনশনের জন্য আপনাকে আলাদা কোনো পে করতে হচ্ছে না, বাট এই টাইম এক্সটেনশনে আপনি যদি চেক মার্ক দেন তাহলে আপনি 60 মিনিটের সাথে এক্সট্রা 15 মিনিট পাবেন। অবভিয়াসলি আমরা 15 মিনিট চাই, এবং 15 মিনিট আপনাকে অনেক মানে রিল্যাক্স দিবে। আমি ইভেন আপনাদেরকে বিশ্বাস করবেন না, আমি লাস্টের 15 মিনিট আমি যখন রিভাইজ করছি, আমি তখনও 6-7টা প্রশ্ন আমি হচ্ছে যে আনসার চেঞ্জ করছি। এবং আপনারা তো দেখতেই পারতেছেন, হয়তো ওই দুইটা যে দুইটা ভুল করছি সেই দুইটা হয়তো ওই আনসার চেঞ্জের ভিতরে আসছে, বাট বাকি 5টা তো ঠিক হয়েছে, তাই না? সো এই কারণে টাইম এক্সটেনশনটা মাস্ট নিবেন, এটা ফ্রি। আর হচ্ছে সেকেন্ড ট্রাই যদি চেক করেন, এই যে এক্সট্রা আরো $33 37 সেন্ট, বাংলা টাকায় 5,000 টাকার মতো এক্সট্রা লাগে। এটা কেন? এই যে $133 এটা আপনি কিনলেন এবং আপনি একবার ফেল করলেন, আপনি আর কিন্তু এক্সাম দিতে পারবেন না। আপনাকে আবার যদি এক্সাম দিতে হয়, আবার আপনাকে পারচেস করতে হবে এবং পুরো টাকাটাই দিতে হবে, অর্থাৎ 14-15 হাজার টাকার পুরোটাই দিতে হবে। কিন্তু এর সাথে আপনি যদি 5,000 টাকা এক্সট্রা নেন, তাহলে আপনি প্রথমবার ফেল করলে আপনাকে দ্বিতীয়বার এক্সাম দেওয়ার জন্য আর কোনো ফি দেওয়া লাগবে না। আমি প্রিপারেশন ভালো নিতে পারছি আল্লাহর রহমতে, কনফিডেন্সও ভালো ছিল। তারপর আমি সেকেন্ড টাইমটা পারচেস করছিলাম এই কারণে যে সেকেন্ড টাইম পারচেস করাটা আমাকে হচ্ছে যে মানসিকভাবে একটা স্থিরতা এনে দিছিল। যে আমি প্রথমবারে
খুব বেশি সিরিয়াস হয়ে যায়নি, কারণ এই এক্সামগুলো বিশ্বাস করেন আনসারগুলো খুবই ট্রিকি হয়, ঠিক আছে, খুবই সিমিলার হয়। আপনি যদি একটু প্যানিকড হয়ে যান, একটু টেন্সড হয়ে থাকেন, আপনি দেখা যাবে যে চারটাই সঠিক লাগতেছে, আপনি ঠিক সঠিকের পরেরটারে সঠিক বেশি মনে করে ফেলবেন। So, আপনি যদি যতটা রিল্যাক্স থাকতে পারবেন, ইভেন আমরা রিমোট এক্সাম দেওয়ার ক্ষেত্রেও প্রেফার্ড হচ্ছে আমি আমার বাসার রুম একটাকে পুরো সেট করছিলাম, এখানে কেউ আসতে পারবে না, যেন যেন হচ্ছে, তারপর হচ্ছে দুইটা ক্যামেরা লাগে, ল্যাপটপের বা ডেস্কটপের ওয়েব ক্যাম প্লাস হচ্ছে একটা মোবাইল ক্যামেরা, সাইডে প্রক্টর থাকে, একজন রিয়েল প্রক্টর ওখানে থাকেন, উনি হচ্ছে যে আপনাকে সারাক্ষণ মনিটর করেন। আপনার যদি কোনো বাজে অ্যাক্টিভিটি দেখে সেটার সাথে সাথে উনি হুইসেল দেয়। আবার আপনি হচ্ছে যদি মনে করেন যে কোনোভাবে কোনো অসৎ উপায় অবলম্বন যেটাকে বলে সেটা যদি করেন, সাথে সাথে আপনার এক্সাম বাতিল করে দেবে আর কি। সো আমার দুইটা ট্রাই কেনা আছে। সো আমি এই জিনিসটা নিয়ে খুব বেশি প্যারা নিই নাই, বদার্ড হই নাই আর কি, ঠিক আছে। আর হচ্ছে যে আপনার এই কি বলে, উম, এই কারণে ফার্স্ট টাইমটা আমি খুব রিল্যাক্সে দিয়ে দিয়েছিলাম। আমি ধরে নিয়েছিলাম যে আচ্ছা ঠিক আছে, আমি এক্সাম যেটা দিয়ে দিব, দিয়ে যদি এখান থেকে যদি দেখি যে ভুল হয়েছে, আমি তো প্রিপারেশন নিচ্ছি, কনফিডেন্স আছে আল্লাহর রহমতে, এরপর আমি এক্সাম দেওয়ার পরে যদি দেখি ভুল পাচ্ছি, তাহলে আমার তো রেজাল্ট শিট আসবেই কোন কোন পয়েন্টগুলোতে আসলে আমার অবস্থা বেশি খারাপ। তো আমি সেগুলোর পর আরেকটা প্রিপারেশন নিয়ে আমি সেকেন্ড ট্রাইটা দিয়ে দিতে পারবো। সো 15,000-এর জায়গায় 20,000 দিলাম, মানসিকভাবে রিল্যাক্সড, আমি এক্সামটা দিয়ে ফেলাইলাম। সো এটার জন্য আমি হচ্ছে সেকেন্ড টাইমটা কিনছিলাম, এবং আপনাদেরকেও আমি রিকমেন্ড করবো সেকেন্ড টাইমটা কিনে এক্সামটা দেওয়ার জন্য। আর আরেকটা বিষয় হচ্ছে যে এক্সামের ভাউচার কেনার পরে 1 বছর ভ্যালিড থাকে, অর্থাৎ আপনি ভাউচারটা কিনলেন, ভাউচারটা কেনার পর আপনার কাছে হচ্ছে যে একটা মেইল চলে আসবে ভাউচারের, অর্ডার কনফার্মেশন, অর্ডার নিউ ডকুমেন্ট কমপ্লিটলি পেইড, এরপর হচ্ছে আপনার ভাউচার কোড চলে আসবে। এই ভাউচার কোডটা 1 বছর পর্যন্ত আপনার মেয়াদ থাকবে, 1 বছরের ভিতরে আপনি এই মানে ওই স্লট থেকে যে 1 বছরের ভিতর যে কোনো দিনে যে কোনো সময় আপনি ঘরে বসে আপনি এক্সামটা দিয়ে ফেলাতে পারবেন, ঠিক আছে, শিডিউল সেট করবেন আর কি। শিডিউল সেট করার পর আপনি হচ্ছে যে এক্সামটা দিয়ে ফেলতে পারবেন। আমি সবসময় রিকমেন্ড করি, এবং আমার আগের ওয়েবিনারটাতে আমি স্ট্রংলি রিকমেন্ড করছিলাম যে অবশ্যই আগে ডিসাইড করেন আপনি আইএসটি কিউবি এক্সাম দিবেন, আপনি বাজেট করেন আপনার 15 থেকে 20 হাজার টাকা আপনি খরচ করবেন। এরপরে আপনি হচ্ছে যে একবার দুইবার একটু রিভাইজ করে টোরে একটু আইডিয়া নিয়ে নেন, এরপর আপনি যখন প্রিপারেশন নেওয়া শুরু করবেন, ঠিক তার 3 সপ্তাহের ভিতরে এক্সামটা দিয়ে ফেলবেন। আগেরটার স্লাইডটা আমি যদি একটু দেখাই, আমার স্লাইডটা মনে হয় ওপেন করা নাই আনফরচুনেটলি। না, আগের সিলেটটা নাই ওপেন করা। তো ওখানে যেটা বলছিলাম যে হচ্ছে যে আপনার হয় কি, বিষয়গুলো এত ইন ডেপথ পড়াশোনা করা লাগে। আপনি 2-3 মাস যদি মনে করেন যে আপনি প্রচুর করে ভালো করে প্র্যাকটিস করে আপনি পরীক্ষা দিতে যাবেন, আপনি আসলে উম, এটা জ্ঞানের সাগরে হারায় যাবেন আর কি। লার্নিং সিঙ্ক হতে থাকবেন, আপনি শিখতেই থাকবেন শিখতে থাকবেন, শেখা শেষ করতে পারবেন, আবার আপনি ভালো মতো শিখতে শিখতে 6 নম্বর চ্যাপ্টার যাবেন, আপনার 1 নম্বর চ্যাপ্টার ভুলে যাবেন। এই জন্য এসটি কিউবি এক্সামের প্রথম এবং প্রধান ট্রিক্স হচ্ছে ধরতক্তা মার পেরে। ডিসাইড করছেন 3 সপ্তাহের ভিতর আপনি ফাটায় স্ট্র্যাটেজিক্যালি পড়াশোনা করবেন, প্রিপারেশন নিয়ে এক্সাম দিয়ে দিবেন, এবং আপনি ডিসিশন নিছেন, এরপর পারচেস করেন। এখন কথা হচ্ছে আপনি 3 সপ্তাহের জন্য আপনি হচ্ছে এক্সাম স্লট বুক করে ফেলাইছেন। এখন আপনি 3 নম্বর সপ্তাহে এসে আপনার কিছু একটা রিয়েলাইজেশন হয়েছে, যেমন আমার খুব কাছের একজন বড় ভাই, ওনার সাথে প্রিপারেশন নেওয়ার সময় আমরা যখন আমি ওনার সাথে হেল্প করতেছিলাম আমাকে প্রিপারেশন নিতে, উনি হচ্ছে এক্সামের 2-3 দিন আগে হঠাৎ করে একটা বড় জিনিস উনি রিয়েলাইজ করছিলেন যে আহ, উনি হচ্ছে আপনার K3 লেভেল গুলা মানে হাতে প্র্যাকটিস করেন নাই। দেখা গেছে যে মুখস্থই করছে বেশি, কিছু স্যাম্পল এক্সাম গুলা প্যাটার্ন গুলো মুখস্থ করছে, কিন্তু ফাইনালি যখন এক্সাম দিতে যাচ্ছে তখনই দেখা যাচ্ছে যে K3 গুলোর আর সলভ করতে পারছে না, পুরো মাথায় পুরো এক্সাম নষ্ট হয়ে যাচ্ছে। তো তখন হচ্ছে যে আমি ওনাকে হচ্ছে যে এই এই কিভাবে স্ট্র্যাটেজিক্যালি হাতে ধরে এক্সাম গুলো দিতে হয়, মানে প্র্যাকটিস গুলো করতে হয়, বা এগুলোর থেকে কিভাবে নিজের একটা প্যাটার্ন তৈরি করতে হয়, এটা ওনাকে আমি শিখাইলাম। এখন কথা হচ্ছে আছে আর 2 দিন, তাতে এখন এর ভিতরে তো সবগুলা K3 কভার করা সম্ভব না, তাইলে। সো ইসকি বা ISQI এদের ওয়েবসাইট, এরা হচ্ছে যে খুবই মানে রিল্যাক্স আপনার দিয়ে রাখছে, আপনার কোনো প্যারা নেওয়ার দরকার নাই, ইউ উইল হ্যাভ দ্য অপশন টু রিশিডিউল ইউর এক্সাম ইউজিং দ্য সেম ভাউচার কোড, ঠিক আছে। অ্যাটলিস্ট জাস্ট আপনার পরীক্ষা শুরু হওয়ার 48 ঘন্টা আগে, অর্থাৎ আপনি যদি রবিবারে চিন্তা করেন পরীক্ষা দেবেন, আপনি শুক্রবারে আবার রিশিডিউল করতে পারবেন। অর্থাৎ আপনার তো 1 বছরের স্লট আছে না, আপনি আবারও পিছিয়ে দেন আপনার এক্সাম, বাট 1 সপ্তাহ থেকে 2 সপ্তাহ বেশি পিছানোর দরকার নেই। তাহলে কিন্তু আপনি আবার ওই যে প্রথম শর্তটা হারায় যাবে। যে প্রথম শর্তটা কি, প্রথম শর্ত হচ্ছে ধরতক্তা মার পেরে। সো আপনি 3 সপ্তাহ প্রিপারেশন নিছেন, বাট আপনার মনে হচ্ছে আরেক সপ্তাহ বাড়ানো দরকার, আপনি রিশিডিউল করেন, এবং 5 বার আপনি রিশিডিউল করতে পারবেন। সো টেনশন করার কিছু নেই, খুব টেনশন ফ্রি ভাবে দ্রুত এক্সামটা দিয়ে ফেলতে হয়, এটাই হচ্ছে যে এখানে পাশ করার বা ভালো রেজাল্ট করার হচ্ছে ট্রিক্স। সো এটাই হচ্ছে যে আপনাদের রিমোট সিস্টেমের। আর আর বাদ বাকি খুব বেশি কিছু না, এরা হচ্ছে ওয়েবসাইট, এরা আমাকে প্রচুর মানে রেফারেন্স বই টই দিয়ে দিছে,
যে রিমোট এক্সাম দেওয়ার সময় আমাকে কি করতে হবে না করতে হবে। আপনার যদি প্রিপারেশন ভালো থাকে আর আপনি যদি মানে কি বলা যেতে আদার সাপোর্ট না নিয়ে এক্সাম দেন, তাহলে আপনার রেগুলার রুলস রেগুলেশন নিয়ে প্যারা নেওয়ার কিছু নাই। তারা ধরেই নিচ্ছে যে আপনি ভালো মতো এক্সাম দিবেন, আর যদি ভালো মতো এক্সাম না দেন তার জন্য তারা কি কি হ্যান ত্যান সেগুলো তারা দিয়ে রাখছে, দ্যাটস ইট। সো এটা হচ্ছে রিমোট এক্সাম। কি টেকঅ্যাওয়েজ ছিল, 3 থেকে 4 বার রিড করবেন, তারপরে হচ্ছে আপনার K3 গুলোর জন্য হাতে লেখেন, আর হচ্ছে মক এক্সাম দিতে থাকেন, অ্যাডজাস্ট করতে থাকেন সেই অনুযায়ী। এটাই হচ্ছে ট্রিক্স। আমার পুরো ওয়েবিনারের যদি আমি কি টেকঅ্যাওয়েজ বলি সেটাই হচ্ছে এটা। সো এখানে একটা একটা ছোট একটা উইশ আপনাদের জন্য। আপনারা, আশা করতেছি যে আজকের এই টোটাল সেশন থেকে আপনারা ডিটারমাইন হইতে পারছেন, আপনাদের যে প্ল্যানিংটা ছিল সেই অনুযায়ী আপনারা যাইতে পারবেন। আমি আপনাদেরকে হেল্প করতে পারছি যে আপনারা যে বিষয়গুলো নিয়ে জানতে চাইছিলেন বা আপনাদের যে ধোঁয়াশাগুলো ছিল বা কিভাবে প্রিপারেশন নেবেন, অনেক কথা বলে ফেলছি। তারপর আমি আশা করতেছি যে আপনারা একটা স্ট্রাকচার মাথার ভিতর রেখে দিতে পারছেন। হ্যাঁ, যেহেতু আমার এই সেশনটা কোনো ট্রেনিং ছিল না যে কোনো টপিক আপনাদেরকে শিখাবো বা স্ট্র্যাটেজি বা নোট শেয়ার করব, এই ধরনের কোনো ছিল না। আমার মূল উদ্দেশ্যটাই ছিল যে এই ব্লু প্রিন্টটা আপনাদেরকে দেখানো। হ্যাঁ, আইএসটিকিউবি সার্টিফিকেশনটা কিভাবে কি ম্যানেজ করে, কিভাবে স্টাডি করতে হয়, কিভাবে দেখতে হয় বিষয়টাকে। সো আমি আশা করতেছি এই জিনিসটা আপনারা পাইছেন। সো ফাইনালি দ্য সারপ্রাইজ লাইভ ডেমো এক্সাম, যেটা আমাদের পরীক্ষা শুরু হওয়ার আগে তো পাওয়ার কথা ছিল না, তাই না? আমরা সব স্যাম্পল গুলো পেয়ে থাকি। এই হচ্ছে যে ইসকি, আইএসকিউআই, যে এডুকেশন বোর্ড যেখান থেকে আমি এক্সামটা দিছি। এদের এখানে যে উপরে একটা ইয়েলো মার্কে দেখতে পাচ্ছেন, প্রিপেয়ার ফর ইউর এক্সাম উইথ আওয়ার নিউ অনলাইন মক এক্সাম, এই নতুন একটা জিনিস তারা দিছে। আপনি যখন এখানে রেজিস্ট্রেশন করবেন ওয়েবসাইটটাতে, তখন তারা আপনাকে এই যে বোর্ডটাতে, অর্থাৎ এই ওয়েবসাইটে যে 4টা স্যাম্পল এক্সাম আছে, স্যাম্পল এক্সাম 4টা, এক্সাম এ, এক্সামের আনসার এ, এক্সাম বি, এক্সামের আনসার বি, এরকম 4টা স্যাম্পল এক্সাম এবং 4টা স্যাম্পল আনসার আছে। এইটার একটা তারা ওই ইসকি আমাদেরকে যে প্ল্যাটফর্মে এক্সাম নেয় সেই প্ল্যাটফর্মের একটা ডেমো আমাদের কাছে এখানে পাঠিয়ে দিছে। এটা ভেরি ইন্টারেস্টিং। আমি মানে জাস্ট মানে কি বলা যেতে পারে, মুগ্ধ হয়ে গেছি তাদের এই বিষয়টাতে। আমরা যখন প্রিপারেশন নিয়ে ফাইনালি এক্সাম দিতে যাই তার আগে এই 4টা আপনি মক এক্সাম দিতে পারতেছেন, যদিও এই 4টা এক্সাম অলরেডি তারা ডকুমেন্ট আকারে দিয়ে দিছে, তাই না? এই যে ডকুমেন্ট আকারে দিয়ে দিছে, হোয়ার ইজ দ্য ডকুমেন্টস, এই স্যাম্পল এক্সাম, স্যাম্পল এক্সামের আনসার, আর হচ্ছে এটা। আচ্ছা, এখান থেকে একটা ওপেন করি। স্যাম্পল এক্সামের কোশ্চেন এগুলো হচ্ছে পিডিএফ আকারে দেওয়া ছিল বিষয়টা, হ্যাঁ। সো এবার আপনারা হচ্ছে এখান থেকে রিয়েল এক্সামটা দেন, এক্সামটা কিরকম হয়। এই হচ্ছে যে একটা স্যাম্পল এক্সাম এ, ওই স্যাম্পল এক্সাম এই কোশ্চেন ভুল নাই। তো এক্সাম বোর্ডটা আপনার এরকম থাকবে। আপনি যখন রেডি হবেন সাথে সাথে আপনার এখানে তারা সিস্টেম গুলো বলে দিবে, 40 মার্কের প্রশ্ন, 65 মিনিমাম আপনাকে আনতে হবে, 60 মিনিট সময়। বাট আপনার তো হচ্ছে এক্সটেনশনে আপনি 75 মিনিট করে ফেলতেছেন বিষয়টাকে। এক্সামের সময় আপনি ট্যাব চেঞ্জ করতে পারবেন না, স্ক্রিনশট নিতে পারবেন না, বাইরের কোনো ডিভাইস নিতে পারবেন না, চারদিকে আপনার ক্যামেরা ফিট করে রাখতেছেন, কথা বলতে পারবেন না, বাইরের কোনো মানুষ আপনার রুমে ঢুকতে পারবেন না, এই বিষয়গুলো বলে দিছে। এক্সাম এন্ড হওয়ার পর আপনি পাস ক্লিক করেন, তাহলে এক্সাম ক্লোজ হবে। অথবা আপনার টাইম যখন কমপ্লিট হবে তখন আপনার এই জিনিসটা ক্লিক হয়ে যাবে অলরেডি। সব কিছু আপনি এগ্রি করলেন, আপনার যখন স্টার্ট এক্সামিনেশন দিলেন তখন আপনার এক্সামটা স্টার্ট হয়ে যাবে। সো এই যে এখানে কাউন্টডাউন চলতেছে, স্যাম্পল এক্সাম তাই 60 মিনিটই দেখাচ্ছে। এখানে হচ্ছে 75 মিনিট থাকবে আপনারা যেহেতু কি বলে এক্সটেনশনটাকে পারচেস করবেন। সো এই এক্সামের ক্ষেত্রে এই প্ল্যাটফর্মে এই ট্যাবের বাইরে আপনি আর যাইতে পারবেন না। এখানে হচ্ছে তারা সব ধরনের টুলস দিয়ে দিছে, সাইডে ড্রপ ডাউনে আপনার কোশ্চেন আনসার গুলো দেওয়া আছে। এবং হচ্ছে আপনার এক্সামের প্রিভিয়াস এবং নেক্সট এভাবে যাওয়া যেতে পারে। তবে এটা খুবই সময় সাপেক্ষ ব্যাপার। আমি সবসময় বলি এবং আমি নিজে যেটা করছি, আপনারা ড্রপ ডাউন থেকে মানে পরের কোশ্চেনে যাবেন। ঠিক আছে, প্রিভিয়াস নেক্সট বাটনে যাওয়ার দরকার নাই। এরপরে হচ্ছে সাপোজ এই প্রশ্নটা কি, হুইচ অফ দ্য ফলোইং স্টেটমেন্ট ডিসক্রাইব এ ভ্যালিড টেস্ট অবজেক্টিভ, ইত্যাদি ইত্যাদি। হোয়াট এভার, আমি ধরেন এটা আনসার দিয়ে দিলাম। আনসার দিয়ে আমি এখন শিওর না যে এই আনসারটা আসলে সঠিক কিনা। তো আমার পরে আরেকবার এসে রিভাইজ করা দরকার। আর আমি পরবর্তী আরেকটাতে আসলাম, এসে আমি এটাতে আরেকটা দিলাম দিয়ে, এটাও তো আমার সঠিক মনে হচ্ছে না, পরেরটাতে গেলাম। তো এইভাবে করতে করতে আমি অনেকগুলোতে সঠিক মনে হচ্ছে না। এখন কোনটা যে সঠিক মনে হচ্ছে না আমি তো মাথায় রাখতে পারতেছি না। এর জন্য মার্কটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট জিনিস। এই যে মার্ক করছি, so আমার এই 11 নম্বরটা মার্ক আছে। 7 নম্বরে আনসার দিয়েছিলাম নাকি একটা, দেখছেন আমি অলরেডি ভুলে গেছি। ও, 1 নম্বরে হচ্ছে যে আমি আনসার দিছি, টিক চিহ্ন আসছে। 2 নম্বরে আনসার দিছি, টিক চিহ্ন চলে আসবে।
সো এখান থেকে কোনটা কোনটা আনসার দিছি, কোনটা কোনটা মার্ক করছি, পরে রিভাইজ করব, বা K3 লেভেল কোনটা আছে, যে সাপোজ 21 নম্বরটা আমরা ওখান থেকে দেখে আসছিলাম, তাই না? সো 21 নম্বর তো আমরা জানি যে 21 নম্বর হচ্ছে K3, তাই না? এই যে 21 নম্বর হচ্ছে K3। সো 21 নম্বরটা আমি দেখা মাত্রই মার্ক করে ছেড়ে দিয়ে চলে গেছি, পরেরটাতে আমি এখানে আসবোই না। এরকম আমি একদম 40 পর্যন্ত চলে গেছি। চলে আমি সব কমপ্লিট করে এরপরে আমি আবার দেখবো কোনটা কোনটা মার্ক করছি, সেই মার্কগুলোতে গো থ্রু করতেছি। K3-র জন্য আমার এখন নোটপ্যাড লাগবে। নোটপ্যাড আপনি এই কারণেই, আপনার এক্সাম দেওয়ার আগে এই নিচে যে যত বার আছে, যত ধরনের সাইট আছে, এগুলো সব আপনি রিমুভ করে ফেলবেন শর্টকাট, ঠিক আছে? আমাদের একটা হিউম্যান নেচার হচ্ছে, আমরা আমরা তো এটাতে সবসময় প্র্যাকটিস, আমার এই সিস্টেমে আমি তো সবসময় নোটপ্যাড এখান থেকে ওপেন করে ফেলি, আমার নোটপ্যাড লাগা মাত্র আমি এখানে ক্লিক করে ফেলবো, সাথে সাথে আপনার এক্সাম বাতিল হয়ে যাবে। কারণ কি, তারা নোটপ্যাড উপরে এখানে দিয়ে দিছে নোটস। এই নোটটার ভিতরে আপনি হচ্ছে যা যা ম্যানেজ করতেলেন, সব জিনিসগুলো আপনি এখানে লিখবেন, এখান দিয়ে দিতে থাকবেন আর কি, ঠিক আছে? তো নোটটা এখানে আপনার থেকেই যাচ্ছে। পরেরটাতে গেছে, নোট আপনার গায়েব হয়ে গেছে, আপনি নোটটা যখন ওপেন করবেন দেখবেন এই যে উপরের নোট সহ পরের নোটগুলো আছে। সো এই নোটপ্যাডটা আপনারা ইউজ করতে পারবেন, তারা এখানে ক্যালকুলেটরও দিয়ে দিয়েছে, ক্যালকুলেটর ইউজ করতে পারবেন, এবং আপনারা কোনো কোশ্চেনে কমেন্ট দিয়ে রাখতে চাইলে কমেন্টও দিয়ে রাখতে পারবেন। কমেন্টটা হচ্ছে যে তাদের জন্য আর কি, তাদের কোনো কিছু তো, আপনার যদি মনে হয় যে এখানে কোশ্চেনটা আপনার মনে হচ্ছিল এটা সঠিক এটা ভুল, এটাতে কোনো লাভ নেই, বাট জাস্ট একটা কমেন্টিং সিস্টেম আর কি। এটা দিয়ে কমপ্লিট করার পর আপনি যখন এই যে ফিনিশ বাটনে ক্লিক করবেন, আপনার ফিনিশ হয়ে যাবে, অথবা আপনার হচ্ছে টাইম যখন কমপ্লিট হবে তখন অটোমেটিক্যালি এই জিনিসটা ফিনিশ হয়ে যাবে। সো ইয়া, এটাই মোটামুটি হচ্ছে যে আপনার রিয়েল প্ল্যাটফর্মটা। এই প্ল্যাটফর্মে এক্সাম দেওয়ার জন্য আমি যা যা সিস্টেম বলতেছি এগুলো তারা আপনাকে এই যে মানে এই সব রুলস রেগুলেশন প্রচুর মেইল তারা করে আর কি পরীক্ষা দেওয়ার আগ পর্যন্ত। এবং তারা খুবই আপনার ইউজার ফ্রেন্ডলি, তাদের বিহেভিয়ার বলেন, সিস্টেম বলেন, সাপোর্ট বলেন, সব একদম টপ নচ, খুবই ইন্টারন্যাশনাল লেভেলের। আপনার কোনো ধরনের কোনো প্যারা নেওয়া লাগবে না, আপনি ঠান্ডা মাথায় জাস্ট প্রিপারেশন নেন, রেজিস্ট্রেশন করে এক্সাম দিতে যান, দেখবেন খুবই সুন্দর একটা এক্সপিরিয়েন্স আপনারা পাবেন। এবং আমরা যে শুরুতে যে বিজনেস ল আউটকাম গুলো বলতেছিলাম আর কি, এই সার্টিফিকেশনটা আসলে আপনাকে ওইরকম ভ্যালু ক্রিয়েট করবে আর কি, ঠিক আছে? সো এই ভ্যালুগুলো দিলে তখন আপনার হচ্ছে যে কি বলে, আলটিমেটলি আপনি কি বলে একটা সাকসেস পাবেন আর কি, এবং এই কন্ট্রিবিউশনটা যেটা আপনার প্রয়োজন সেই কন্ট্রিবিউশনটা আপনারা দিতে পারবেন। সো আমাদের ডেমো এই পর্যন্তই। ভাই আমার ছোট্ট একটা কোশ্চেন ছিল। জি, এখন হচ্ছে আমরা কোশ্চেন আনসার সেশনে চলে যাচ্ছি, আপনারা সবাই প্লিজ কোশ্চেন করতে পারেন। আচ্ছা, যে যেমন যেমন হচ্ছে আমার কোশ্চেনটা হচ্ছে যে 6টা চ্যাপ্টার, মানে হুম। আমি যেটা প্ল্যান করছি সেটা হচ্ছে যে 1, 2 এবং 5, হুম। 6 এগুলো তো একটু ইজি, হ্যাঁ, এবং 3 আর 4 আমার কাছে একটু কঠিন মনে হয় টেকনিক গুলাই। তো অবশ্যই। সেক্ষেত্রে আমি কি 1, 2 এবং হচ্ছে 5, 6 এগুলা কি আগে পড়ে পরে 3, 4 পড়বো, না ট্রলি 1, 2, 3, 4 এভাবে পড়বো? মানে না আপনি না, যদি একটু এক্স্যাক্টলি, বলতেন। আপনি আপনি আসলেই তো হচ্ছে যে মানে লিটারালি বললেন যে আসলে কোনটা করা উচিত। আপনি যেটা বলছেন সেটাই করা উচিত আসলেই। লাইক মানে আপনি আপনার মতো স্ট্র্যাটেজিটা তৈরি করবেন। আমি যেটা বলতেছি না, যে সিলেবাসটা আপনারা গো থ্রু করবেন 4-5 বার। গো থ্রু করার রিজনটাই তো এটা, আপনি দেখবেন যে কি অবস্থা কি। সো আপনার মানে এই যে যখন ধরেন আপনার কোনো সিলেবাস বা কোনো টপিক কঠিন লাগতেছে, এগুলো আপনার বাদ দিয়ে দিবেন, বা এগুলোকে পরে পড়বেন। এবং দেখা যাচ্ছে যে যেই টপিকগুলো টোটালি মানে আসতেছেই না মাথায়, সেগুলোকে স্কিপ করে যাবেন সিম্পলি। বাট টোটালি বাদ দেওয়াটা একটু রিস্ক হয়ে যায়, কারণ আমি আপনাদেরকে ওই যে আমার আমার রেজাল্ট শিটটা দেখাইলাম না, যে আমি যেগুলোকে শিওর জি, ধরে নিয়েছি যে এটাতে আমার মিস যাবেই না, সেটাও মিস হয়ে গেছে। তো আমরা ফাইনালি এক্সামটা তো আসলে অনেক মানে কনফিউজিং একটা এক্সাম হয় আর কি। তো সেই কারণে আপনার প্রিপারেশন নেওয়ার জন্য K1 এবং K2 আগে কমপ্লিট করে নেন, প্রিপারেশনও কনফিডেন্স আসবে। আবার যখন এক্সাম দিবেন, এক্সামেও K1 K2 গুলাকে আপনি আনসার করেন, আপনার এক্সামেও কনফিডেন্স চলে আসবে। জি, জি, ঠিক আছে ভাই, থ্যাংক ইউ। ওকে, আপনাদের আর কারো কোনো কোশ্চেন? হ্যাঁ ভাইয়া। জি। আচ্ছা, আমরা রিমোট এক্সাম দেওয়ার সময় কি আমরা কোনো খাতা কলম ইউজ করতে পারবো না? না, একদম নাথিং, আপনার টেবিল পুরোপুরি ফাঁকা থাকতে হবে, আপনার সারাউন্ডিংসে কিচ্ছু থাকতে পারবে না। শুধুমাত্র আপনার একটা আইডি কার্ড আপনি সাথে রাখবেন আর কি, যে আইডি কার্ডটা আপনাকে শো করবেন পরীক্ষা শুরু হওয়ার সময়, যে আপনি এটা যে আপনি এক্সাম দিচ্ছেন এটা শো করার জন্য, দ্যাটস ইট, আর কিচ্ছু রাখতে পারবেন না। আচ্ছা ভাইয়া, আপনি থ্যাঙ্কস। বোর্ডে যাও যদি দেন, বোর্ডেও সেম, বোর্ডেও এর বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই। মানে ইন পার্সন এক্সাম দিলেও আমি খাতা কলম ইউজ করতে পারবো না? না 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 না, খাতা কলম মিস করার কোনো সুযোগই নাই।
এই মানে আপনি ড্যাফোডিলে যে পরীক্ষা দিলে হবে কি, ড্যাফোডিলের পিসিতে এই পোর্টালটা আপনার জাস্ট ওপেন করে দিবে, এবং রিমোট প্রক্টরের বদলে একজন লাইভ প্রক্টর, একজন পার্সন স্যার আপনার সামনে দাঁড়ায় থাকবেন, দ্যাটস ইট, আর কিছু না। পার্থক্য এটাই। মানে আমার কাছে অনেক ক্ষেত্রে মনে হচ্ছে যে বাসায় এক্সাম দেওয়াটা অনেক বেশি বেনিফিশিয়ারি, কারণ আমার এক্সট্রা টাকা দেওয়া লাগতেছে না। আমার হচ্ছে যে এক্সাম সেন্টারে যাওয়া, সেখানে হ্যাসেল নেওয়া, সেগুলো নিয়ে আমার প্যারা নেওয়া লাগছে না। আমি একদম আমার লাস্ট মোমেন্ট পর্যন্ত আমি রিভাইজ করে, আমার যে লাস্ট ধরেন আমি রিভিশনের নোট তৈরি করে একদম লাস্ট মোমেন্ট আমি রিভিশন নোট দিয়ে এক্সামের 5 মিনিট আগে আমি সম্পূর্ণ রুম টুম ক্লিয়ার করে এক্সাম দিতে বসে আছি ঠান্ডা মাথায়। এক্সাম শেষ, আমি আবার রিল্যাক্স হয়ে যাচ্ছি। সো লাভ নাই কোনাই, বরং বাসায় রিমোট এক্সাম দিলেই সুবিধা আর কি। সো আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনারা এই যে শেষ পর্যন্ত আহ, উপস্থিত ছিলেন। আমি আসলে অনেক বেশি প্রাউড ফিল করতেছি। আমি এরকম প্রফেশনালসদের সামনে আমি শেয়ার করতে পারলাম আমার নলেজ গুলা, এবং আমার বড় ভাইরা এখানে আছেন। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এই সুযোগটা করে দেওয়ার জন্য। তো আপনাদের এই আইডিয়াগুলো যেটা শেয়ার করছি, এটা আপনাদের জন্য আশা করতেছি অনেক কার্যকর হবে, কাজে দেবে ইনশাল্লাহ। যে কোনো সুবিধা অসুবিধায় আমাদের কমিউনিটি সবসময়, আমরা কমিউনিটিটা তৈরি করছি, কমিউনিটিতে জয়েন করছি, বড় ভাইরা তৈরি করছেন এই বাংলাদেশ অ্যাসপায়ারিং কিউএ কমিউনিটি হচ্ছে নলেজ শেয়ারিং এর জন্য। ঠিক আছে। সো ডিসকাশন অলওয়েজ আমাদের গ্রুপে চলবে। ঠিক আছে, যে কোনো সুবিধা অসুবিধা ইনস্ট্যান্ট আপনারা অ্যানালাইসিস করতে যায় বা এক্সপ্লোর করতে যায়, কোনো কিছুতে পড়তেছেন, সাথে সাথে বলবেন। ইনশাল্লাহ আমরা গ্রুপে সেগুলো নিয়ে আমরা ডিসকাস করবো, সবাই একজনের কোশ্চেন আরেকজনের হেল্প হবে। আর ইন পার্সন আপনারা আমার সাথেও যোগাযোগ করতে পারেন যে কোনো সুবিধা অসুবিধায়। তো সবাইকে অনেক ধন্যবাদ। সবুজ ভাই, আপনি আহ, উপস্থিত আছেন, আপনি যদি কিছু বলতে চান বলতে পারেন, নাহলে আমরা হচ্ছে এখন ভাইয়া ক্লোজ করে দিতে পারি, আমাদের সেশনটা আমরা এখান এই পর্যন্তই রাখছি আর কি আজকে। আচ্ছা, আব্দুল ভাই একটা কোশ্চেন করছেন হচ্ছে যে ইলেকট্রিসিটি যদি চলে যায় তাহলে রিমোট এক্সামে কি হবে। সাধারণত হচ্ছে আপনার এক্সাম বন্ধ হয়ে গেলে, এক্সাম মানে ক্লোজ হয়ে গেলে ওই প্যানেলে আর কোনো সুযোগ থাকে না এক্সাম দেওয়ার। এরপরেও তারা একটা দিয়ে রাখে, আপনি ইনস্ট্যান্ট সাথে সাথে আপনার মোবাইল থেকে আপনি তাদেরকে একটা মেইল করতে পারেন। তারা যদি বিষয়টাকে মানে আপনার লজিক্যাল মনে করে, মানে তারা জাস্ট হচ্ছে যে আপনাকে দেখবে আর কি, যদি মনে করে যে এটা ভ্যালিড, তাহলে তারা আপনাকে দ্বিতীয় সুযোগ দিলেও দিতে পারে। বাট এটা ইন্টারলি আপ টু দেম। আপনি অ্যাপ্লাই করতে পারেন, অ্যাপ্রুভ হবে কিনা এটা তাদের উপর ডিপেন্ড করে। সবুজ ভাই, তাহলে আমরা আজকের সেশনটা এখানে আমরা ক্লোজ করে দিই। ওকে, ঠিক আছে। থ্যাংক ইউ। থ্যাংক ইউ ভাই। থ্যাংক ইউ। সালাম আসসালামু আলাইকুম। আলাইকুম ভাইয়া, একটা লাস্ট কোশ্চেন ছিল। জি জি ভাই বলেন। যে ভাইয়া, আমাদের যখন রেজিস্ট্রেশন করবো, এটা তো মিনিমাম একটা 1 ইয়ারের থাকে, ভ্যালিডেশন ভ্যালিডিটি থাকে। থাকে যে, হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ। এবার ধরেন যে আমি ফার্স্ট টাইম অ্যাটেম্প করলাম, আমি আসলে আমার ফেল আসলো, সেকেন্ড টাইম অ্যাটেম্পের জন্য কি কোনো টাইম থাকে নাকি আমি ওই ওয়ান সেকেন্ড ট্রাই ইয়ারই? যদি পারচেস, সেকেন্ড ট্রাই যদি পারচেস করেন, আপনার দুইটা মিলেই হচ্ছে আপনার 1 বছরের টাইম। সেকেন্ডটাও আপনি, সেকেন্ড ট্রাইটা ওই 1 বছরের ভিতরেই দিবেন আর কি। ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ ভাইয়া। ওকে, ওয়েলকাম। ওয়েলকাম। লাস্ট একটা কোয়েরি, সেটা হচ্ছে অবশ্যই কিওয়ার্ড প্লিজ। আর কেএমএফ গুলো তো আমরা মানে সিলেবাসটা গোথ্রু করলেই মানে বুঝতে পারবো না। এক্স্যাক্টলি, হ্যাঁ, একদম ক্লিয়ার ভাবে পেয়ে যাবেন। আর ভাই এটার পেমেন্টটা তো আমাদের মানে ডেবিট কার্ড দিয়ে হবে না, ক্রেডিট কার্ড লাগবে না? ক্রেডিট কার্ড লাগবে, হ্যাঁ, ডুয়েল কারেন্সি। ওকে ভাই, থ্যাংক ইউ। ওকে, ওয়েলকাম। ঠিক ঠিক আছে, আছে সবাইকে তাহলে। ধন্যবাদ। ঠিক আছে তাহলে। আহ থ্যাংক ইউ অলি। আহ অনেক কষ্ট করে আর কি সুন্দর একটা সেশন নেওয়ার জন্য। থ্যাংক ইউ হ্যাঁ। সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।